আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি স্যার। আপনি হচ্ছেন রোজি না? জি স্যার। রোজি, আপনার পর্বটা হচ্ছে 34তম পর্ব। কবে প্রচার করা হয়েছিল তারিখ মনে আছে আপনার? আপনার গল্পটা কবে গিয়েছিল মনে নাই? না, মনে আছে? জি না। এনারা কারা কারা? এটা তো আপনার মেয়ে প্রথমে। এটা আমার মেয়ে। মেয়েকে তো দেখাই নাই বোধহয়, প্রথম ভিডিও দেখাইছিলাম মহিউদ্দিন। মহিউদ্দিন কি নাম তোমার মা? সাবিহা। হ্যাঁ, বিউটিফুল সাবিহা। পড়াশোনা করো? কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ো, ভেরি গুড। আর উনি, আপনার পরিচয়? আপনি নিয়ে আসছিলেন ওনাকে? জি, আমার পাশের বাড়িতে। পাশের ভাড়াটিয়া। এমনিতেই আসছেন আজকে সাথে? জি। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে যেটা হচ্ছে, আমরা তো একটা পরিবার দাবি করেছে, সেই পরিবারের কিভাবে কি সবকিছু আপনি মিলাই নেবেন, মিলছে কিনা, আপনার যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তাকে জিজ্ঞেস করবেন। এমন কোনো সম্ভাবনা কি আছে যে এদের মধ্যে যাদের নাম বলছেন আপনার পরিবারের কাউকে আপনি দেখলে চিনবেন, এখনো চেহারাটা মনে আছে? আমার বড় ভাই আর আমার মেজো ভাই যদি আগের মতো চেহারা থাকে, মানে আমি ছোটবেলায় যেভাবে দেখছি, আর আমার বাবারও যদি ওরকম থাকে, তাহলে আপনি চিনবেন, চিনতে পারি। চিনতে পারেন। কিন্তু আরিফ ভাই তো চলে আসছে, আমি যত জানি ওনাদের সঙ্গে আছে। জি, ওনাদের সঙ্গে। ওনাদের সঙ্গে আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে একটা কিছু কমপ্লেক্সিটি আছে যেটা হয়তো পুরো ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব, বাট আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটাই, যেই আসুক না কেন, একজন আসুক দুইজন আসুক, একজনকে পাওয়া গেলেও তো আলটিমেটলি পুরো পরিবারের কাছে আপনি যেতে পারবেন জি স্যার। যদি আপনি একসেপ্ট করেন। আপনি চেষ্টা করবেন যে আসলেই এরা পরিবার কিনা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনি চলেন স্টুডিওর ভিতরে, বাকিটুকু আমরা আমাদের মতো করে মেনটেন করবো ইনশাআল্লাহ। পর থেকে পুলিশ, এটা তো ঠিক না, ছোটবেলা থেকে পুলিশের ভয় দেখাচ্ছেন, তো সারা জীবন পুলিশের ভয় পাবে। মানে একটু চঞ্চল তো। বসেন, বসেন। এই হচ্ছে আমাদের অবস্থা। পুলিশকে আমরা কেন ভয় পাবো না বলেন? ওকে, বসেন। আসসালাম। আসসালাম। সাইডে যান না, কি একজনই আসছে? ওকে, বসেন, এটাতে বসুন। এখানে বসেন। হ্যাঁ, এই ফ্যানটা একটু অফ করে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, থাকুক। সালাম আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। নিজাম ভাই, একটু মুখটার ইয়েটা নামান একটু। আচ্ছা, আপনার সাথে তো আপনার বোনের চেহারার মাশাআল্লাহ অনেক মিল, কিন্তু চেহারা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যেসব তথ্য আছে। শুধু একজন কেন হলো আমাকে একটু, আরিফ ভাই, এই ঘটনাটা আমি যতদূর জানি, আমি হয়তো একের পর এক আপডেট করতে গিয়ে সবগুলো বলে ফেলতেছি কোনটার সাথে কোনটা। শুধু একজন কেন হলো আমাকে একটু শর্ট করে বলেন, তার আগে আপনি বলেন একটু। হ্যাঁ, বলেন। একজন হওয়ার কারণটা হচ্ছে ওনার বাবা খুব অসুস্থ। বাবা খুব অসুস্থ, আচ্ছা। বাবা আসতে পারবে না। হুম। আর বোন যে রুবি আপু, হুম। সে তো পড়ার সংসার করে, সে হুম। মানে তাকে আসতে দিচ্ছে না, এই জন্য সে মানে বাইরে একা আসছে, মিডিল বাইরে একা আসছে। আচ্ছা, আর আমাদের প্রথম সোর্স কে ছিল, যিনি নিশ্চিত হতে পারছি সে কে? প্রথম সোর্স হচ্ছে ওনার নাম হচ্ছে দেলোয়ার রুবেল, মানে দেলোয়ার রুবেল। আচ্ছা, আপনার সাথে ফোনে কানেক্টেড? জি। আচ্ছা, তাহলে ওনাকে একটু ফোন দেন, আমি একটু কথা বলে নিই, তারপরে আমি আপনার কাছ থেকে কোয়ারি যেগুলো আছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে। দেলোয়ার রুবেলকে কি চেনেন আপনি? চিনি, আমাদের সমাজের। সমাজের বলতে পাড়া প্রতিবেশী? জি। পাড়ার প্রতিবেশী। আপনি এমনিতে কি করেন ভাই? আমি এমনিতে আগে দর্জি কাম করতাম, এখন বর্তমানে ওই চট্টগ্রামে সিকিউরিটি গার্ডে চাকরি করতাম। চিটাগাঙে কাজ করতেন? আচ্ছা, এটা লালখান বাজার। লালখান এখান বাজার। থেকে 12 বছর চাকরি করলাম, যে এখন প্রথম লকডাউনের টাইমে চাকরি চলে গেছে, তখন থেকে বাড়িতে একটা কাজ। বাড়িতে আছেন, আচ্ছা। টুকটাক আপনার চাষবাস করি, একটু নিয়ে আসি। আচ্ছা, আমাকে একটু বলেন, আমি যতটুকু জানি আপনার পরিবারটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ? জি। যে বাবার সাথে হয়তো বা সন্তানের তেমন একটা সম্পর্ক নাই, এবং রোজি হারায় যাওয়ার পরে আমি শুনেছি এরকম যে আরেকজনকে রোজি হিসেবে আপনাদের পরিবারে বড় করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। সত্য। এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই সময়ের ঘটনা আছে, আমি তো, আমার বয়স যখন 17 বছর, তখন থেকে আমি মাইজেশ্বর, আমাদের বাড়ি থেকে 9 কিলো দূরত্ব আছে হুম। নানার বাড়ি। হুম। তো আমি আর মূলত নানা বাড়িতে, নানা বাড়ির পাশে এক লোকের তখন ছেলে সন্তান হয় না, আচ্ছা। ওনাকে নানা দেখতাম, ওনার দোকানে দেখতাম, দর্জি কাম শিখতাম, খাওয়া দাওয়া হইতে থাকা হইতে সব ওখানে ওর বাড়িতে দেখতাম। আচ্ছা। আমার বাবা শুধু মাসে মাসে যাইতো, টাকা নিত। হুম। এরপর বাড়িতে আসে, তখন আর আম্মা জীবিত আছে, তখন বলতো দেন আমার, আমি তখন টাকা পয়সা দিই না, হুম। এটা শুধু বাড়িতে বসে। তার পরবর্তীটা আমি, আমার বাবা, আমার ফুল ইতিহাসটাই বলে দিয়ে, হুম। আমার বাবা বর্তমানে আমাদের বাড়ির হক কিনছে কতটুক আমার দাদির থেকে, কেনার পরে এবার আমার বাপের চাচারা, এটা আমার দাদিগুলো বলে যে তুই হিরি যা, টাকা তোরা দিছে। আর না না না, আমি বলি, আপনাকে একটু বলে এই দিই। কাহিনীটা এখান থেকে, না না, কাহিনী তো পুরো ইতিহাস বলতে গেলে তো আপনি একদম সেভাবে শুরু না, করলে এটা অনেক সম্ভব কিছুই নয়। সমস্যা হবে। হ্যাঁ, শর্টকাটে বলেন যে কেন অন্য আরেকজনকে বড় করছে, বা সেখানে আপনার আপনার জানা মতে বা আপনার ভূমিকাটা কি ছিল, যেহেতু আপনি পরিবারের বড় ছেলে, বলেন। হ্যাঁ, তখন আমারও যখন একদিন, আমি যখন মাইজ দিই, তখন বলছে আর আমাদের কাছে রোজিরে পাওয়া গেছে। আমি তো রোজির কথা পাইছি। কত বছর বয়স তখন আপনার যখন বলছে রোজিরে পাওয়া গেছে? তখন আমার কত সালের ঘটনা এটা? এটা আজ থেকে মনে করেন প্রায় এই 8 বছর চলে।
8 বছর আগে 8 বছর আগে রোজিরে পাওয়া গেছে। আমি বিয়ে করছি আপনার 13 সালে। হ্যাঁ। তো আমার 14 সালের ঘটনা last এর হিসাব। হ্যাঁ। 14 সালে রোজিরে পাওয়া গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর তারপরে যায় তখন আমার যখন এটা বলার পরে আমি মসজিদ থেকে তখন আমি ওখানে ফজর করতাম, ফজরের থেকে বড় বড় তেলাপিয়া মাছগুলো নিছি, যে বোনটা পাওয়া গেছে। বন্ডে তো বনলাই ওগুলো নিছি। আবার আমি ধান করছি ফজরের ভিতরে, ধান নেওয়া বস্তা ভরে 2 বোনলাই 2 বস্তা নিছি, হুম, নিয়ে এগুলো দিয়ে আইছি। টাকা পয়সা যেটুকু আমার শর্তে পুলিশে তখন আমি দিয়ে আইছি। তখন তো আমি একা দিয়ে আসবেন কেন? বোনটা দেখলেন না আপনি এত বছর বন্ডে পরে? দেখছি, দেখতাম যাই তো এগুলা নিয়ে গেছি। হ্যাঁ, তারপর নিয়ে এবার দিয়ে আমি 2 দিন আসলাম থাই, এরপরে তারপর আমি চলে আসতাম। মাঝে মধ্যে যাইতাম 2 মাস 3 মাস পরে। তা আপনি তো বোনরে পাইয়াই গেছেন, আপনি সবকিছু দিয়ে আসলেন। তাই এখন বলতেছে আমার বাপের সবাই সার্ভাই করলো যে এরা বোন। তো এরা আমি শুধু বলছি যে দেখো আমার বোন, এটা যখন আমার 2 বোন শতানি করতো বেশি, আমার বাবা ছোট বোনটা আদর করতো, আমার আম্মা মেজোটারা আদর করতো, তোমাকে আদর করতে হবে। তো আমি তো তোমরা 2 বোনে মারামারি করে, কারণ আমি একটা লগি দিয়ে তোমার একটা কুতা দিছি, কুতাটা তুমি হাক করে দাও, আমি কুতাটা দেওয়ার কারণে টানার মধ্যে লেগে লাগে, ব্লাড বাড়ি গেছে, মানে মুখের মাংসটা- তালুতে? হ্যাঁ, মাংসটা টোটাল চলে যায় হুম, চিকেন লগে। এরপর আবার ডাক্তারের কাছে নিয়ে ঠিক করতে হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তারপর এই তো ওই জিনিসটা আছে না, আছে তার আসে, তার মহিলা আমার সাথে আছে, তখন আমি আর এটা আইডি নিয়ে কথাবার্তা আর বলেন। বলিনি। গুড, সাসপেন্স কেবল শুরু। এই ছোট চেয়ারটা থেকে আপনি একটু এই চেয়ারে আসেন তো, আমি লাইভ ভালো পাচ্ছি না। আমি এক্সট্রিমলি সরি যে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাকে মাঝে মাঝে কাজগুলো করতে হয় যেগুলো আপনারা না চাইলেও মানে আপনাদেরকে দেখতে বাধ্য করতে হয়, কারণ এগুলোর ভিডিওর মানে যেভাবে হয় সেভাবে আমি প্রচার করি এবং আমার কিছু দৈন্যতাও বের হয়ে আসে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করছি, হয়তো বা থাকবে না। যে লাইটের জন্য চেয়ার চেঞ্জ করা, অমুক করা তমুক করা, এগুলো একদম যা হয় সেভাবে উপস্থাপন করছি। ওকে, হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আমি চাইছেন যে আপনার যখন চলে এলাম, হুম, তো এরপর আবার মাঝে মধ্যে যাইতাম। আচ্ছা। তখন আমি আবার সার্কিট মসজিদ থেকে সেটাকে সার্কিট চলে গেছি। তো সার্কিট থেকে তখন আপনি কি নিশ্চিত হয়েছেন যেটা আপনার বোন? না, আমি এত এর প্রতি কোনো নিশ্চিত না। মানে আপনার তখন তখন কনফিউশন আমি ছিল? আমার ওয়াইফরে বলছি, এটা আমার তো একটু সন্দেহ সন্দেহ লাগে। হুম। এটা আমি জিজ্ঞেস করছি আমার মায়ের নাম আর বাকি ভাই বোন, আমি তো আমার বলতে পারে নাই। কিছু বলতে পারে নাই? না। তাহলে এর পাইলো থেকে আইনা, তারপরে হচ্ছে আপনার এই family- ঘটনা হয়েছে যে আমাদের থেকে আমাদের সমাজের পর সমাজে এর ননদ একটারে বিয়ে দিছে। হুম, তো ওখানে বলছে এর চট্টগ্রাম থেকে ওর বিয়ে করে নিছে, নেওয়ার পরে কয় যে হেজা পাপে। তখন আর বাবা রিক্সা চালাইতে, টলি চালাইতে, ভ্যান গাড়ি। হুম, আর বাসা তো ভ্যান গাড়ি চালাইতে, আমার ভাই মেয়েরা এ কথা কইলো। মানে হয়তো আমি যা যতটুকু বুঝছি, যখন বলছে যে এর কোনো মা বাপ নাই, তো একটা থাই জন্য হেরা তো জানাবার আমার মা মারা যাওয়ার আমার বোন একটা হারানো গেছে। আমি একটা চিন্তা করলাম যে ওইটার থেকে তার একটা ভূমিকা জেনে সিস্টেমটা বাতাইছে, ওর কাজ করে গেছে। নাহলে তো আচ্ছা। সেই আঙ্গ নামানা বলতেন, আর ওই মহিলা তো আঙ্গ নাম পুরো ব্যাকে ওই তালুতে যে গুতা লাগার যে ঘটনাটা ছিল, এটা কি দেখছিলেন শেষ পর্যায়ে? দেখেন না, দেখেন না, ওগুলা আর- আপনার ওয়াইফকে তো দেখাইতে পারতেন। আমার ওয়াইফও আর আমাদের না, আর ওয়াইফও তেমন যাইতো না। তাইলে আপনি যে এত- আমার লগে এমনি মিলমিশ নেই। আপনার বাবার সাথে আপনার তেমন একটা মিলমিশ নাই, না। কিন্তু আপনার বাবার বক্তব্য এখানে খুব জরুরি। আমি যত জানি যে আপনার ওই যে মেয়েটাকে পেলে বসে বড় করছে, সে এখনো আপনাদের পরিবারে আছে, আছে না? হ্যাঁ, আছে, আসা যাওয়া করে। আসা যাওয়া করে। ওর কি বিয়ে দিয়ে দিয়েছেন আপনারা? না, বিয়ে শাদী আমরা দিই নাই। তাহলে তো এখানে বিয়ে শাদী হয়েছে, মানে আঙ্গ ফাঁসের বাড়ির ছেলেটাই বিয়ে করে নিছে। আচ্ছা। আরে আঙ্গ ফাঁসের সময় আবার হের বোন একটা বিয়ে দিচ্ছে। তো ওই বোনের বাড়ি যাইতে আইতে তখন যখন বললো, তখন যে ও জানে যে আমাদের ফ্যামিলিতে তো আমার বোন একটা হারানো গেছে, এর নাম রোজি। হ্যাঁ, ওই মহিলাটার নাম রোজি, ও যে মহিলাটা আসছে ওর নামও রোজি। ওর নাম রোজি। আচ্ছা, এই রোজি নাম নিয়ে আসলে বিভ্রাটটা হয়েছে। এখন কথা হচ্ছে, আমরা তো আসলে একটা সুখের মুহূর্ত ঘটাতে গিয়ে আরেকটা সুখ নষ্ট করতে চাই না। এখন যদি কোনো কারণে যদি কে সত্য কে মিথ্যা, সেটা ডিএনএ টেস্টের বিষয় আসে। হ্যাঁ। এখন চাইলে যে কেউ ডিএনএ টেস্ট করতে পারে, আমরা সেটা সবসময় বলে নেই, কিন্তু সত্য তো একটাই হবে, সত্য তো দুইটা হইতে পারে না, তাই না? জি। তো একটা সত্য যখন স্থাপন হবে, তখন তো আরেকটা কষ্ট পাবে। এখন একটা হচ্ছে রোজি কষ্টের মধ্যে ছিল, যে রোজিকে আপনি আজকে বোন মনে করে এখানে আসছেন, সে হয়তো কষ্টের মধ্যেই আছে, থাকলো সারা জীবন কষ্টের মধ্যে, নাই পাইলো পরিবার। আরেকটা হচ্ছে তার তো একটা সুখ ছিল, তার তো পরিবার ছিল। এখন এই রোজিকে যদি নিয়ে যান, তাহলে তার কি অবস্থা হবে, এটা বলেন। এই রোজিকে এর তো মনে করেন জীবনের যত কাহিনীগুলো সে বলে গেছে, সবগুলো তো আমাদের ফ্যামিলির লোকে অ্যাড গেছে। অ্যাড হয়েছে মানে চূড়ান্ত পর্যায়ে অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা কমপ্লিট অ্যাড, কোনোটাই বেশ কম হয়নি। আর চেহারা তো একদম কার্বন কপি আপনার শুধু সাথে। বেশ কম হওয়ার মধ্যে যে আমার ছোট ভাই যেটা হারানো পালক দেওয়া হয়েছে, হ্যাঁ। এর একটা বেশ কম সামান্য, এটা বেশ কম। ওই রোজি কিছুই বলে নাই, শুধু নাম ছাড়া কিছুই বলে। কিছু বলতে পারে না। আপনার মা বেঁচে আছে? না, আর আমার তো মারা গেছে, আর আমার মারা গেছে। আর এটা কি রোজি হারানোর আগে না পরে? পরে না, আগে রোজি হারানোর আগেই আগে মারা মারা গেছে। গেছে। আগে মারা যাওয়ার পরে যে আমার বাবা বিয়ে করছে। ও আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে আমার এই ছোট ভাই যে মিলন, এখন বর্তমানে সেও পাগল হয়ে কি হয়েছে মইদিন? কোনটা? মা যে মারা গেছে এটা বলে না। হ্যাঁ, ক্লুজের মধ্যে এটা নাই। আচ্ছা, আপনার বাবার নাম কি?
আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল খায়ের, মায়ের নাম? মায়ের নাম সালিয়া বেগম ওরফে ছুট্টি। ঠিকানা কোথায় হলো এখন? একদম পুরো ঠিকানা বলেন তো, বাড়ির ঠিকানা। এখন পুরো ঠিকানা হয়েছে আব্দুল্লাহ মিয়ারাট, থানা সুদারাম। তখন না আসলে থানা সুদারাম, এখন হয়েছে কবিরহাট থানারে। কবিরহাট থানা। তারপরে জেলা? জেলা কোম্পানিগঞ্জ। গ্রামের নাম? গ্রামের নাম পূর্ব রাজুরগা। পূর্ব রাজন? রাজুরগা। পূর্ব রাজুরগা, তাই না? জি, পূর্ব আচ্ছা। রাজুরগা। তারপরে হচ্ছে হলো আপনার বড় মামার বড় ছেলের সঙ্গে ফুপুর খালার সঙ্গে বাসায় যায়, খালু বা ফুপার পা কাটা, সেখানে গ্যাসে রান্না হতো। এগুলো ঠিক আছে? খালু ফুপার কি পা কাটা আছে কোনো কারণে? আমার খালু কি নাম ওনার? সরদর। নাম মনে আছে? ওনার খালু নাম হচ্ছে মুরাদ। মুরাদ, ওনার পা কাটা। ওনার নাম হচ্ছে আর একটা নাম আছে, ওই নামটা আমার স্মরণ নাই। আপনি তো ওনার চেয়েও বয়স বড়, মানে যে রোজি আজকে আমাদের এখানে আমি আসছে সবার বড়। সবার বড়। কত বছরের বড় আনুমানিক? আমার মনে করেন আমার পিছনে আমার ভাই আর 4টা মারা গেছে। আচ্ছা, 4টা কেমনে মারা গেল? সব ভাই বোন মিলাতে এখানে মিজান, মিলন, রোজি, শাকিল। আমি বলতেছি তো, আমি তো সংসারের সবার বড়। আচ্ছা, আমার পিড়িয়ে 4জন মারা গেছে। 4জনের পরে যে আমার ভাই মিলন, তখন ও আমার মা সন্তান যখন হইলে 2 দিন, 2.5 দিন, 3 দিন পরে সে মারা যেত। ও আচ্ছা, ঠিক মারা আছে। যাওয়ার কারণে- আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে ভাই, আপনি যা বলছেন এখানে আপনার ফ্যামিলি থেকে অন্য কেউ আসে নাই এখানে, না। এটা একটা বড় ব্যাপার। আর আর আপনার বাবার সঙ্গে আমরা কথা বলছি, হ্যাঁ, কথা বলার পর আপনার বাবা প্রথম থেকে রাজি হয় নাই, এটা হচ্ছে সত্য কথা। আর বাবা রাজি তো আমি এর আগেও বলছি যে আমার বাবা রাজি না হওয়ার কারণ হচ্ছে কি, আমার বাবা তো অর্থ সম্পদ দেখে আমার হাতের নামে সাপ্পাওয়ালা রেস্ট করে দিয়ে গেছে। না সেটা অন্য বিষয়, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমরা সিনারিওটা একটু বলি আপনাকে, আপনি দেখেন মিলে কিনা। বাবা রাজি হয় নাই, মহিতের দিকে আসো। শেষ পর্যন্ত আপডেট কি জানাইছি আমরা? বাবা কি বলছে? বাবা বলছে যে ওর এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে, কোনো সমস্যা নেই, ও সম্পূর্ণ তদারকি করবে এটা। মানে আপনি যেটা করবেন সেটাই বলছেন। সেটাই তারপরেও বলছি। আমরা এইটা এখন ওনাকে ফোনে কানেক্ট করবো, আপনার বাবাকে কানেক্ট করার পরে উনি কি বলেন সেটা আপনারা ওই ভিতরে বসে সামনাসামনি হচ্ছে হলো কথা হবে সমস্ত কিছু, ঠিক আছে? তার আগে আপনি দেখেন আপনার বোন আপনাকে দেখলে চিনে কিনা, বা আপনি যাকে বোন মনে করে এখানে আসছেন তার সাথে কথাবার্তা বলেন, সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপরে আমরা বাকিটুকু কি হয় না হয় আমরা জানাবো। আরিফ ভাই, জি ভাই। খুব ক্রিটিক্যাল আপডেট কিন্তু এটা। জি হ্যাঁ, আপনি অবশ্যই বুঝতে পারতেছেন? ক্রিটিক্যাল আপডেট। আপনি একটু রিয়াদ ভাইয়ের সাথে একটু কথা বলে সবচেয়ে আরো বেশি। কোন রিয়াদ এটা? রিয়াদ চৌধুরী, তিনি হচ্ছে ওর পাশাপাশি ভাই। হ্যাঁ, তোমার সাথে কথা বলতে হবে কেন? জি, কারণ এই রিয়াদ সাহেবই কিন্তু ওই পরিবারের নাম্বারগুলো কানেক্ট করে দিয়েছিল। আচ্ছা না, সেটা ঠিক আছে, কিন্তু এই রিয়াদ তো আসলে পরিবারের ভিতরে যে এত ডিপ্লোমেসি এগুলো তো জানে না, জানে কি? হ্যাঁ, কেন- উনি জানেন। কেন কথা বলতে? উনি জানেন। হ্যাঁ, সবকিছু জানে। ও সবকিছু জানে। ঘুরে আমার হতার কারণে আমরা ভুল সংসার থেকে বঞ্চিত। আমরা উনি জানেন, সবকিছু জানে। ওনার মা জানেন। আচ্ছা, আমি এখানে একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে যেই ডিনামিক্সের মধ্যে আপনাদেরকে নিলাম, এই ডিনামিক্সটা একটু অন্যদিকে ঘুরবে। এবং এবার স্টুডিওতে যেটা হয়, আমি একটু শেষ করি তারপর আপনাকে বলার এই বিষয়টা। সেটা হলো এবার স্টুডিওতে যেরকম হয় যে একজনকে নিয়ে যাই, তারপরে আলটিমেটলি হচ্ছে হলো যেভাবে গেট টুগেদার হয়, সেটার পাশাপাশি অনেককেই আমাদের ফোনে কানেক্ট করতে হবে। এবং সেক্ষেত্রে আমাকে মহিউদ্দিন এবং আরিফ ভাই এবং মহিউদ্দিন এরা দুজন সহযোগিতা করবে। সো ওরাও হয়তো আমার সাথে স্টুডিওতে পরে ঢুকবে। বলেন এবার কি বলতে চাচ্ছিলেন? আমি বর্তমানে এখন আমার মায়ের কবর যখন জেরাত করতে যাই শুক্রবারে, আরেকবারে পরের দিন 2 দিন আমি গামছা পরি যাই, আমি জেরাত করতাম, তারপর নিজের বাড়ি যাই না। একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার বাড়ির সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দেখি আমার ভাই আজকে- যেটা ফালাক দিচ্ছে হেও দিবে আসছে, কিন্তু আমার বাবার লগে সেই পরিচিত না। আমরা বাবার কথা যে লোক জীবিত যে সামনে আছে এরাই বাদ দিয়ে দিছে, আমি তো ফালাকে দিয়ে দিছি, আর আমার বিক্রি করে ফেলেছে। তাহলে এই লোক আমারটা ছেড়াও দেখতে আমার প্রয়োজন না। ঠিক আছে ভাই, এইরকম কিছু আসলে আজকের দিনে আনতে চাই না, তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনি তো সব শুনছেন, আপনি পাশের বাড়ির, রাইট? কি হচ্ছিল আমাদের কথোপকথন এখানে সব শুনছেন না বসে থেকে? এগুলো পরে বলেন, যদিও বিরতি থাকবে। হ্যাঁ, ওকে। আমাদের কথা বলা শেষ রোজি। হ্যাঁ, এখন আমরা গেট টুগেদার পার্টে যাব। তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে, আমরা এখন বসে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা রোজি, আমি গেট টুগেদার করার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো আপনি তো হারাইছেন কত বছর হতে পারে আনুমানিক? আমার তো স্যার, আমি তো আমার বয়স বলতে পারবো না। তো আমার যখন আমি ক্লাস 8-এ আমাদের এতিমখানায় সলিং ফুলে মানে কম্পিউটার শিখায়, তো ওই ম্যাডামে বলছে কি হাজেরা তোমার হচ্ছে ঠিকানা দাও। হাজেরা বলতো আপনাকে? মানে এতিমখানা আমার নামে ওখানে বিবি হাজেরা দেয়। বিবি হাজেরা দেয়া, আচ্ছা হ্যাঁ। তো বললো যে হাজেরা তোমার হচ্ছে যে সার্টিফিকেট করানো লাগবে, হ্যাঁ। তুমি কি পরীক্ষা দিছো তোমাদের সার্টিফিকেট করার? কারণ আমরা এতিমখানাতে সিস্টেম আছে, সরকারি কাগজ কিংবা কোনো এনজিও প্রতিষ্ঠানে মানে কোনো চাকরির জন্য হলে এগুলো সার্টিফিকেট হলে আমাদের অগ্রাধিকার থাকে। ওখানে আমাদের সবকিছু কারিগরি কাজ বলতে আপনার দর্জির কাজ, ব্লক বাটিক মানে আদারস সব শিখায়। তো সার্টিফিকেটের কথা বললো, তারপর? তো তখন হচ্ছে যে ওই যে সার্টিফিকেটে যে করবে, তখন আমার বলছে যে মানে ওই দিদি বললো যে তোমার ঠিকানা দাও। তখন আমি বিভ্রান্ত হয়ে গেছি। তো আমি বললাম যে আমি তো হারাই গেছিলাম,
আমার কি কোনো ঠিকানা আছে, আমি তো বলতে পারবো না আদৌ। তো উনি বললো তুমি যেহেতু হারাই গেছো, বেবি হোমে বড় হয় না, বেবি হোমে তো বাচ্চা ওগুলো সারা জীবন সরকারি ঠিকানায় মানুষ হয়। আচ্ছা, আর তো তুমি যেহেতু বলতেছো হারাই গেছো, তো তুমি যা তুমি কয়তলা কোন ফ্লোরে থাকো? তো আমি বললাম 3 তলায় থাকি। তো তোমার আম্বি আন্টির, তখন উনি ওনার আন্দারে ছিলাম, নাম হচ্ছে আম্বিয়া। তো বলছে আম্বিয়া আপাকে যে বলো যে আন্টি আমার ফাইলটা খুলে দেখেন তো কোনো ঠিকানা আছে কিনা। দিদি হচ্ছে যে ম্যাডাম হচ্ছে যে আমি ঠিকানা চাইছি, আমার কথা বলো, কম্পিউটার দিদি ঠিকানা চাইছে, আমার ঠিকানাটা দিতে বলছে। তো আমি আবার ওই আন্টির কাছে গেছিলাম। তো দুপুরবেলা আন্টি আমার হচ্ছে যে ঠিকানা চাচ্ছে, আমি তো বলতেছি মানে সদন বলতাম আর কি, ওখানে সদনের ঠিকানার কথা উনি রেগে যাচ্ছে। তো উনি বলতেছে তুমি যেহেতু হারাই গেছো, দেখো গা তোমার কোনো না কোনো ঠিকানা থাকতে পারে। তো আমি আবার ওনার কাছে গেছি। তো উনি বললো যে হাজারা চলো তাইলে অফিসে চলো, যায় তোমার ফাইল খুলি। তখন উনি হচ্ছে যে আমার ফাইলটা খুলে তো পুলিশে জিডি করতেছে, আপনার কাছে যেভাবে বিস্তারিত ঘটনাটা বললাম। তখন ওই আন্টি আমাকে পড়ে পড়ে বলেছে হাজারা দেখ, তুই পড়ে দেখ, তুই তো আল্লাহ দিলে ভালো আছিস, আমি তো মনে করছি তুই বেবুম। মানে উনি তখন আমাদের এতিমখানায় ট্রান্সফার হয়ে নতুন আসছে, তো উনি তো জানতো না। তা তখন আমার একটা হলুদ জামা পরানোর কাজ ছিল, যে আপনার এই জায়নামাজ নাকি পাপোশ, এটার কালারের ওই মানে একটা ফ্রক পরানো, পুলিশের ছবি তুলে রঙিন। পুলিশেরও তখন হচ্ছে যে আগে যে নীল কালারের একটা ড্রেস ছিল, এখন তো পুলিশের ছিল পাশাপাশি ছবি। হ্যাঁ, ওনার একটা ছবি, আমার একটা ছবি, সিলমারে সরকারি সিলমার, গণতান্ত্রিক বাংলাদেশ সরকার পুলিশ। আপনার হচ্ছে যে অত ডিটেইল দরকার নেই, আপনি শুধু বলেন ওখানে কি পাইলেন, আপনার জন্মসাল। ওখানে মানে ওখানে যা ছিল, তো ওখানে উনি লেখছে কি সাল লেখে নাই, কত সালে বয়স লেখছে, খালি হচ্ছে আনুমানিক 4.5 বছর, 4 থেকে 4.5 বছর বা তার ঊর্ধ্ব হইতে পারে। এই যে 4 থেকে 4.5 বছরের বয়সে আপনি হারাইছেন, এখন আপনার বয়স কত? এখন সে অনুযায়ী এখন আমার 23 চলতেছে। 23 চলতেছে। তার মানে আপনি প্রায় 18 বছর 19 বছর পর যদি আজকে পরিবার থেকে সমস্ত কিছু মিলে যায়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে এটা আপনার পরিবার হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে 18 থেকে 19 বছর কোনো চিন্তা করছেন যে আপনার পরিবারটা কেমন হইতে পারে? আমরা যখন চিন্তা করি তখন তো ভালোই চিন্তা করি সবসময়। কি কি আসছে মনের মধ্যে? আমার তো মানে যেগুলো ছোটবেলা মনে থাকে একটা সাজানো গোছানো সংসার বা এরকম কোনো কিছু, এগুলো আপনার মনের মধ্যে কি আছে একটু বলেন তো। আমার মনের মধ্যে মনে হয় যে আমার মানে আমার মেজো ভাইটার সাথে আমার মিল ছিল, যেটা মিলন। ও এখন ওরা কেমন হতে পারে বা মিল আছে কিনা স্যার আমি বলতে পারবো না। মানে আমার মিলের কথা বাদ দেন, ওটা আমি দেখতেছি। মিজানকে নিয়ে কোনো স্মৃতি আছে? বড় ভাই হচ্ছে যে আমার স্মৃতি, বড় ভাইকে নিয়ে স্মৃতি বলতে আমার বড় ভাই বিয়ে করছিল, তার বউ আছে, ওনার বউটা একটু অন্যরকম ছিল। মানে আমার আম্মু মারা যাওয়ার পরে আচ্ছা, একটা বড় ভাই যদি যিনি মিজান তিনি আসছে, উনি পুকুরের পানিতে আমার চুবাই ধরছে। আচ্ছা, তাই আপনি এগুলো ওনার সঙ্গে কথা বলেন, বিস্তারিত কথা বলার পরে তারপরে এটা অন্যদিকে যাবে। কিন্তু আমার এখানে একটা জিনিস দরকার, সেটা হলো যে পরিবারটা নিয়ে আপনি কি ভাবছেন, যে আপনার বাবার পরিবার, আপনার মায়ের পরিবার যদি আপনি কখনো ফিরে পান, তো সেই পরিবারটা কেমন হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তা আছে? আমার এখন মানে শোনার পর থেকে আমার কোনো চিন্তা আছে তো না স্যার, দেন না। আগে থেকে কি চিন্তা করতেন যখন এখানে আসছেন? তার আগে থেকে কি চিন্তা হইতো যে আপনার বাড়িতে লোকজন কেমন, বাড়িটা কি অবস্থায় আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা হইতো? হ্যাঁ, চিন্তা হতো। আমার ছোট মামা ওদিকের পরিবেশটাও অনেক ভালো। আবার আমার বাবাও, যখন আমি বড় হয়েছি, আমার মনে আছে যে আমাদের মানে আমাদেরকে বাবা ভাই বোনের নাম শিখাইছে আমার বাবা সবসময় যে জিকির করাতো। আমার বাবার মানে মন মাইন্ড খুব ভালো ছিল, যে আমাদেরকে একটু ভালো। না, আমি আপনাকে যে প্রশ্নটা করতেছি প্রিয় দর্শক, আপনারা একটু, আমি স্পেস নিচ্ছি। আজকের এই আপডেটটা আমার জন্য খুব ক্রিটিক্যাল, এবং আপনারা বুঝতেই পারছেন যে আমার এখানে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আমি বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি। এটা যারা শুরু থেকে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, কেন এটা করছি সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু আমি শেষে গিয়ে নিশ্চয়ই বলবো যে আমি কেন এটা করছি। কারণ আমাদের ইনটিউশনের জায়গাটাতে, আমাদের পারসেপশনের জায়গাটাতে, আমরা কিন্তু যখন খুব কাঙ্ক্ষিত একটা বিষয় আমাদের মধ্যে চিন্তা হয়, আমরা সাধারণত সেই কাঙ্ক্ষিত বিষয়ের যে সিনারিওটা মনের মধ্যে তৈরি করি, দ্যাট ইজ মোস্টলি এক্সট্রিমলি বিউটিফুল, ওকে। কিন্তু বাস্তবতা কিন্তু অনেক সময় সেটা অন্যদিকে নেয়। তো আমি আসলে সেই জায়গাটাতে কোনো টাচ দিতে চাচ্ছি না, আমি বরং একের পর এক একটু ফেস করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই প্রশ্নগুলো, যেটা অনেকেই মনে করছেন যে এটা অপ্রাসঙ্গিক এই মুহূর্তে, আসলে অপ্রাসঙ্গিক না, অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ মনোজাগতিক যে যুদ্ধটা চলবে, আপনারা হয়তো দেখতে পান বাইরে থেকে ফেসের ভঙ্গি ঠঙ্গি সমস্ত কিছু মিলে খুব অল্পটুকু। মনোজাগতিক যে যুদ্ধটা চলে, ভেতরে যে অনুভূতিটা হয়, সেটা অনেকেরই ফেসে আসে না, এবং সেটা আসলেই খুব অল্পটুকুই হয়তো বা বোঝা যায়। তো ওই মনোজাগতিক যুদ্ধটা বের করে নেওয়ার চেষ্টা করতেছিলাম, যে কারণে হয়তো এই প্রশ্নগুলো এভাবে করার, উনি ওনার জায়গা থেকে হয়তো ওভাবে বুঝতেও পারছে না, উনি যতটুকু বুঝতে পারছে সেভাবে অ্যান্সার করেছে। তো আমি ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসি, দেখেন ওনাকে চেনেন কিনা, হ্যাঁ, তারপরে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। আপনার আসলে কি দরকার পরিবারের কাছ থেকে? শুধু পরিচয়, নাকি
কি না, দরকার? আমার পরিচয়টাই চাই, কারণ আমি বললামই তো আপনার ভিডিওতে যে আমাকে যে জারজ বলে, আমার এই জিনিসটাই আমি দেখেন যাকে নিয়ে আসতেছি উনি কে, চেনেন কিনা? আর ওনাকে ফোনটা বন্ধ রাখতে হবে। আসসালাম, যান এটা বন্ধ করে দাও, বসেন। রোজি, জি ওনাকে কি চিনতে পারছেন? চেহারাটা ভালো করে দেখেন। না আমি চিনতে পারেন নাই? আচ্ছা, আমাদের এখানে আপনি একটু ডান দিকে আসেন হালকা। আর একটু, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন আমাদের এখানে, আমরা এখানে নাই, তো আপনি তো কি দাবি করছেন ওনাকে? বলেন, এটা মুখে বলেন। বোন বোন দাবি করছেন, তাহলে আপনার কাজও ওনাকে চেনানো, একটু চেনান তো দেখি কীভাবে চেনাবেন। যদি না চেনে, আমরা তো আমাদের কাজ করছি। কি নাম আপনার? নাম জিজ্ঞেস করেন। মোহাম্মদ মিজানুর রহমান। মিজা নামে কেউ ছিল আপনার? হ্যাঁ আমার ভাই ছিল, কততম ভাই ছিল? বড়। সবার বড়। কথা বলেন দেখেন। আমি হয়েছি সবাই বড়, পিছনে হয়েছে মেলান, সে তো এখন পাগল কোথায় আছে বলতে পারি না। মিজান সাহেব, উনি আপনাকে চিনতে পারতেছে না, আপনি ওনাকে চেনাবেন কিভাবে সেটা আগে ঠিক করেন। হ্যাঁ, কিছু মনে আছে কিনা? বাইরে তো আপনি অনেক গল্প আমার সঙ্গে করছেন, আগে চেনান, পরে আপনি যেগুলো বলতেছেন সেগুলো পরে বোঝানো যাবে, কারণ ওনার তো প্রথমেই মাথা ঘুরে যাবে, কারণ আপনাকে চিনতেছে না। হ্যাঁ, তো কেমনে চেনাবেন আপনি? উনি তো আপনার বোন ছিল, কিছু মনে করাইতে পারেন কিনা দেখেন। আমার মায়ের স্মৃতিগুলো মনে আছে তো এমনি। হ্যাঁ আমার মা, আম্মা যে মারা গেছিল, যে আমি কবরস্থানে কান্নাকাটি করতাম, এগুলো আমার মনে আছে। ধরো আমার ডাইন কপালে এই মুখে একটা তিল আছে, না এগুলো আমার মনে নাই। বড় একটা তিল আছিল, একবারও বড় না একবারও ছোট না, মিডিয়াম সাইজ একটা তিল আছিল, ঠিক এই বরাবর। আমরা সব ভাই বোনে হাসলে মুখ খাদ হয়ে যাব, ঠিক আমার আম্মারও হাসলে মুখ খাদ হয়ে যাব, আমাদের ভাই বোন সবাই সিরিয়াল খাদ মানে ওই যে এটাকে কি বলে? এখানে ট্যাপ করে। টোল পড়া, টোল পড়া হয় আপনার? এটা না, আপনার হয় না? ওর তো হয় না, টোল পড়ে না। ও হাসলে না হবে, এখন না আমার আমার হয়েছে, পরে না। আমি এখন হাসলে এখন হবে। আপনার টোল পড়ে, এটা অনেক ডিপেন্ড করে, অনেক সময় স্বাস্থ্য ভালো হয়ে গেলে অনেক সময় এই হয়, কমে যায়। হ্যাঁ, সেটার উপরে নির্ভর করে। আচ্ছা, সমস্যা নাই। আপনি আর কি আছে এরকম মনে করানোর চেষ্টা করেন, দেখেন ওর মনে পড়ে কিনা, বা আপনিও বলেন ওনার কিছু মনে আছে কিনা, যাচাই করেন দেখেন। বিশেষ করে আমার বোনেরা যখন আমি তখন এর আগে তো আমার মা জীবিত থেকে ছোটবেলা থেকে নানা বাড়ি, হুম আমি 17 বছর বয়স থেকে আমি নানা বাড়িতে। হুম আর আমার যখন মারা গেছে তখন আমি বাড়ি ছিলাম না। হুম তখন আমি বাড়ি ছিলাম না, এরপরে ও সরি এখানে ভুল হইতেছে, আমি যখন মাঝে যেতেছি আমার মা হাসপাতাল, আর এর মধ্যে যাই আমার দাদি অসুস্থ কই, কিন্তু আমার মা যার হাসপাতাল আমাকে কাউকে বলে নাই, কিন্তু হাসপাতাল থেকে আমার হাঁটি জেলে সর্বোচ্চ 4 মিনিট লাগবে, হাঁটি জেলে আচ্ছা। আমি যেখানে আছি সদর হাসপাতাল আর আমার সীমানা 4 মিনিট লাগবে শুধু হাঁটি জেলে, হুম তারপরে আমার কেউ জানে না। তো এরপরে যাই আমি একজন দোকান আসছি, বাসাতে খাওয়া দাওয়া করি সন্ধ্যে, তো আর এক লোক আসি বলে যে আমার দাদির পাটলে মধ্যে তো মানে শোনা পড়াই যে তোর দাদুর অসুখ এখানে যাই সাইডে তোর কিলা পড়া। বাবার মায়ের মৃত্যু নিয়ে কিছু মনে আছে আপনার? মায়ের কথা তো আমার আপনার মনে আছে কোনো কিছু? হ্যাঁ আমার আম্মা মারা গেছিল কোন এক রোজার ঈদে, পাশের একজন চাচি হয় না কে হয় আমি বলতে পারবো না, ডাক দিছে খুলছে, তো আম্মা ডাক দিল, আম্মা না শোনাতে তখন আমার ছোট বোন আমি ছিলাম, আমার বড় দুই ভাই ছিল না, আমার বাবাও ছিল না। যেটা আপনি বলছেন সেটা ঠিক আছে। আচ্ছা, রোজার জিজ্ঞেস করেন না ওনাকে কি কি বাড়ি নিয়ে আপনার কি কি মনে আছে, কোনো কিছু মনে আছে কিনা? কোরবানির দিন সকাল ফজর নামাজের পরে মারা গেছে। কোরবানি না রোজার। কোরবানির না রোজা? তাহলে এটাও মেলে নাই, রোজা না কোরবানি, এটা কোরবানির। কোরবানির দিন মারা গেছে। ওই যে খাড়ে মারা গেছে ওই খাড়ে আবার আমার নানুও মারা গেছে। আচ্ছা, তাহলে ঈদ ঠিক আছে, কিন্তু রোজা না কোরবানি এটা মনে নাই। আচ্ছা হয়তো না আমারটা আর নানু বলতে মারা গেছে রোজার ঈদের আগের দিন, মানে চান্দ্রাদির দিন সকালে ফজর নামাজ পড়ি ওই নামাজের বিছনাতে মারা গেছে। আর কি কি মনে আছে ওনাকে নিয়ে ছোট কোন এমন কিছু বলার চেষ্টা করেন যেটা পরিবারে ও মনে করতে পারবে? আচ্ছা আমি তো যখন, যদি আপনার মন বড় ভাই হয়ে থাকেন তাহলে আমি যখন ছোট ছিলাম তখন তো আপনি বিবাহিত ছিলেন। হ্যাঁ, তো আম্মা যখন মারা গেছিল তখন আচ্ছা, আপনার কাহিনীটা আমি বলি, আমার লগে তোমার লাভ মিলে কিনা। আমি তখন যেটাই তো আমি বলতেছি, বলেন। আমার সদর হাসপাতাল আর আম্মা, তখন আমার দাদি আর খোঁজ বলে নিছে দাদি অসুস্থ।
হ্যাঁ তো আমি দাদিরে দেখতাম গেছি, দাদিরে দেখতাম যাই ওই টাইমে দাদি আমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে। আমি তো আর এটা তখন কিছু জানি না। হ্যাঁ এরপরে যে আমি ওখান থেকে অনেক পালাইছি, রাত্রের বেলায় এই ডগি ডগি ধরছি, মানে পগার আবার ধরছি, আমরা তো বল বিল, বিলি বিলি ধরছি। এরপরে আমাকে ধরিয়ে নিয়ে রাত্রে বিয়ে টিয়ে হয়েছে। এরপরে এখানে যা কিছু কাটছাড়ি তারা মার হুত, মানে আমার দাদি আর বাপ জড়িত, নাহলে পরবর্তীটা আমার বাপ কেন মিজান ভাই, আপনার লাইফের স্টোরিটা ইম্পর্টেন্ট, কিন্তু এতটা ইম্পর্টেন্ট না। কিন্তু বলার পরে তো মানে এর যে সহজ হওয়ার জন্য বলতেছি। আচ্ছা, ওনার যেগুলো মনে আছে সেগুলোর সাথে মিলে কিনা একটু দেখেন, উনি কনফিউজ হয়ে যাবে অনেক বেশি। কি যেন বলতে চাচ্ছিলেন বলেন তো, বিয়ের পরে? তো, হ্যাঁ মানে আমার আম্মা মারা যাওয়ার পরে যে ওই ভাবিটা ছিল, হ্যাঁ তো পুকুরে যখন গোসল করতে গেছিলাম, মানে আমাকে পানির ভিতরে চুবাই ধরছিল, মানে প্রায় মানে না ছাড়লে আমি মারা যেতাম। তো আমার পাশের এক ঠিক আছে, ঠিক আছে, জানতেন আপনি? মিয়া বিচার হয়েছিল, আমার বড় ভাই বলছে আমার বোনকে যেহেতু মেরে আমার মা নাই, তুমি হচ্ছে যে মা। এখন ঘটনাটা তাহলে আপনার মনে থাকার কথা, কি হয়েছিল উনি বলুক, আপনি দেখেন মেলে কিনা, বলেন এবার। যখন আমি তখন ম্যাচ দিছিলাম, হ্যাঁ আমার মা তখন জীবিত, আমি বিয়ে করছি। আমার বাপ যখন বিয়ে করে, না, আপনি তো একটু আগে বললেন যে আপনার মা মারা যাওয়া পরে আপনি বিয়ে করছেন। মা মারা যাওয়ার তাহলে মা নানি- হাসপাতাল, হ্যাঁ বললাম না, মা হাসপাতাল, আমার দাদি অসুস্থ হয়ে আমার নিচে নিয়ে তখন বিয়ে করেছি। আচ্ছা বিয়ে করাবার পরে এর পরে যে আমি এখান থেকে আসি রাত্রে, আবার ওই রাত্রে চলে আসছি। হ্যাঁ আসি তখন এরা আমার মানে বিভিন্ন ব্যবহার করছে, করার পর আমি হাসপাতাল যে মারা দেখছি, মারা দেখার পর সদর ডাক্তার বলে যে ডাক্তার মদরসেন বড় মেয়ে, কয় যে তোর আম্মা বাঁচবে না, চাচ্ছে বাবা তোমার টাকা টাকা না নিয়ে। এটার একটা বড় স্টোরি যারা ইয়ে করেন, এটা আজকে আমি যেহেতু অনেক প্রেজেন্ট করতেছি সেই জন্য একটা বড় জিনিস আপনাদেরকে বলি। ইটস এ ভেরি টেকনিক্যাল টার্ম। কারো কারো স্টোরি বলার প্যাটার্নটা এরকম যে কোনো একটা কোয়েশ্চেন যখন আপনি জিজ্ঞেস করবেন, ও সে প্রাগৈতিহাসিক আমল থেকে শুরু করে। হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল, দেখবেন যে একজন মানে এই উদাহরণটা এভাবেই দিচ্ছি কারণ ওখানে যেটা ঘটেছে সেটাই, যে চোরকে ধরা হয়েছে, চোরকে কীভাবে ধরলা, তাকে সে জিজ্ঞেস করতে যাচ্ছে, ততবারই শুরু করতেছে ঘরে ছিল না কেরোসিন, ঘরে ছিল না কেরোসিন, এখান থেকে শুরু করতেছে। অনেক বড় স্টোরি, কিন্তু সে ওই জায়গাটায় আসতে পারে না। দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। হ্যাঁ, আমি যে বারবার ইন্টারাপ্ট করতেছি একটাই কারণ, সেটা হচ্ছে ওনাদের স্টোরি বলার ধরনটা হচ্ছে একটু হিস্টোরি বেসিস, ওনারা অনেক দূর থেকে শুরু করে, টু দ্য পয়েন্টে আনতে পারতেছি না, এবং সেই জন্য আমাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে। এটা আপনাদের একটু সহ্য করতে হবে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আপনারা একটু সহ্য করবেন প্লিজ। আপনি আমাকে শুধু একটু বলেন যে বিচার করার সময়টাতে আপনার কি মনে আছে, যেটা ওনার মনে পড়তে পারে, এত অতীতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তখন তো মনে করেন আমি মাছ দিয়েছিলাম, হুম মাছ দিয়ে যখন আসলাম, আসা আমার এক দাদি আমার বলতেছে, এরে তোর ওয়াইফে আমাদের পাশের বাড়ি গোসল করতে গেছে, চাউল দিতে গেছে, তখন আর বোন দুটোটা গেছে, যাওয়ার পরে এগুলো দুষ্টামি করে, বনে দুষ্টামি করে। তো এই করার আর বোন ছোটটা কিন্তু তখন মানে অতিরিক্ত চালাক, এই দুষ্টামি করি ওরা পানি মানে আর ওয়াইফরা পানি মারছে, মারি দি হে দড়ি চলে যাইছে, এ রয়ে গেছে ছোটটা, বড়টা রয়ে গেছে, হে একটু তখন ওদা টাইপের আছিল। হুম তো এরে মালামারি পানি ফালাই দিয়েছে, ফালাই দেওয়ার পরে ফালাই শেষ চলে যাইছে অলরেডি। তো আমাদের পাশাপাশি নাম আমাদের মামতো ভাই যে রিয়াদ বলতাম, রিয়াদের চারটা ভাই, ওর বউ বলতেই তারপরে যা উঠেছি উড়েই, এরপরে যার আব্বারা বলছে, তারপর আমার বাড়ির লোকজনেরা বলছে, তখন এরা বলছে যদি এর ভাই যদি জানে তাহলে তো এই মহিলার অস্তিত্ব থাকবে। আপনার ভাই ছিল না তখন বাড়িতে? না, তারপর ভাই জানার পরে ভাই কি করছিল? ভাই বিচারে ছিল কিনা জানি না, আমার বাবা তারপরে ওই এলাকার মানে জানাশোনা মানুষকে ডাকছিল, ডাকে পরে আমার এখন মনে পড়তেছে না ওই জায়গায় ছিল কিনা, তারপরে আমার ভাবি চলে গেছিল। তো আমার ভাই যখন হচ্ছে আমার নানা বাড়ি নিয়ে যাচ্ছিল, ভাবির বাড়ি এসে তখন ভাবির একটা বাচ্চা হয়েছে, ছেলে নামে আমি বলতে পারবো না। হ্যাঁ তো বলছে যে তোর ভাবির সাথে যাই দেখা করে আয়, আর বাচ্চা টাচ্চা আদর কর, আর বাড়ি যাইবার কথা বল। তো উনি ভাবি ভাবি করে ডাক দিছি, কিন্তু ফিরে তাকায় নাই। বলছে কয়েকবার ডাকবি, যদি না টাকায় তাহলে চলে আসবি। ভাবির নাম মনে ছিল? না, ভাবির নাম মনে নেই। তা আমি চলে আসছি, তখন আমি আমার ভাইয়ের সাথে করে চলে যাচ্ছি, তখন হচ্ছে যে আমার ভাবি ডাক দিছে, তখন আমার ভাই বলতেছে যে তুমি তাকাবি না, তুই তাকাবি না। ওই ভাইটা কে ছিল? বড় ভাই। এই মিজান, এখন আমি ইনি কি না? চিনতেছি না, মানে আমার যখন আমার ছোটবেলা ছিলাম আমার স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল। আমি না, আমার ভাই মিলন। না, মিলন না, বড় ভাইয়ের সাথে যাচ্ছিলাম। আমি আমার ওয়াইফের যখন এখানে ভেজাল হয়েছে এর থেকে চলে গেছি, আমি এমনি একটু জিদ্দি টাইপের, আমি শুধু আমাদের এখানে মাইদ্য হয়েছে তারে আমার স্যান্ডেল দিয়ে। মিলন কোথায় আছে এখন? মিলন এখন নিখোঁজ, মাথা খারাপ, এবার রোজি রোজগার করতো, এক বেকারি চাকরি করতো। তখন একখানা আমার এখন ইতিহাসগুলো। আপনার কোনো ভাই কি হয়ে মারা যেত আপনার? না, এরকম তো- দাঁড়ান এক মিনিট, এরকম ছিল যে পরিবারে যে আপনার অনেকগুলো ভাই বোন মারা গেছে আপনার জানা মতে? না, আমার শেষ ভাইটা হওয়ার পরে আমি যত দিন ছিলাম কোনো ভাই বোন মারা যায়নি। আচ্ছা, আপনার মেমোরিতে এটা নাই? না, আর আমার ছোট ভাইটা হওয়ার পর আমার মা কি অসুস্থ কি না আমি এটা এতটুকু বলতে পারবো না, কারণ আমি বেশিরভাগ মামার কাছে থাকতাম। ছোট মামা আমার খুব আদর স্নেহ করতো। আমার হচ্ছে যে মার কাছে নাই, মামার কাছে আমার থাকা লাগতো, দুইজনে যে কোনো একজন। হুম
আমার আম্মা যখন মারা গেছে আমার শাকিল বললাম যে ছোট ভাইটাকে কারো কাছে দিয়ে দিছে, এখন কি দিয়ে দিয়ে পালক কিনা কি আমি বলতে পারবো না, ভাইটাকে আর দেখি না। আর এই তো। আর কোনো ঘটনা কি আছে যেটা আলটিমেটলি হচ্ছে ওনার মনে পড়বে, বা আপনার ছোটবেলায় এমন কোনো কিছু আছে যেটা ওকে মনে আর পড়বে? আমার আম্মা মারা গেছিল যখন, তখন তো একটা সংসারে টানাসরা, তো দুজন সবই ছোট ছোট, বড় ভাইরা বড় বড় ছিল, বড় ভাইটা চাকরি করতো, কিন্তু কিসের করতো আমি বলতে পারবো না। কোনো আমাদের জন্য আমার আর আমার বোনের জন্য জামা মিলমিল জামা কাপড় আনতো। বাবার কোনো ছবি আছে? বাবার ছবি আছে, ওনার 10 বছর আগের একটা ছবি আছে বললো। দাও তো একটু। কথা বলেন না, আরো কিছু বের কর। তো হ্যাঁ? আমার এক জায়গায় জিজ্ঞাসা করতাম। সেটা কথা না, আপনি আরো কিছু মনে করতে পারেন কিনা ওকে দেখেন একটু ছোটবেলায়। বাড়ির সিনারি কোনো কিছু মনে আছে নাকি? আপনি একটু ছোটবেলায় বাড়িটা কেমন ছিল আপনার কিছু মনে আছে? তার আগে আপনি একটু বলেন। হ্যাঁ। বাড়ি উনি দেখেন, বাড়ির কি কি মনে আছে ছোটবেলায় বাড়ির, ওনাকে একটু বলেন তো। আমাদের ঘর কোন সাইডে ছিল? ওনাকে ওকে জিজ্ঞেস করেন, আপনি বলেন ও মিলাক। আমাদের ঘর ছিল আপনার পূর্ব পাশে 2 চিল্লা টিনের ঘর। আর কি ছিল? তারপরে আপনার উত্তর পাশে আমাদের সুপারি বাগান, নারকেল বাগান, সিরিয়ালে গাছ। হুম এই সুপারি বাগান, নারকেল বাগান এক সিরিয়ালে, আর অন্য কোনো গাছে গাছ নাই। হুম আর আপনার ঘর থেকে বাড়লে পশ্চিমে তাকালে 2টা বড়ি গাছ আছিল, একটা বড়ি গাছ আর একটা আম গাছ আছিল আপনার দক্ষিণ সাইডে। হুম বড় বড় লম্বা লম্বা আম ধরতো। হুম এর পাশে আম গাছ আছে কিন্তু দাঁড়ান উনি শেষ করুন, তারপর বড়ি গাছ পশ্চিম কর্নারে, ওই গাছের লগে বাজে। আর কিছু আশেপাশে? আর আশেপাশে এরপর তো সব ঘর, বাড়ির ভিতরে সবার ঘর। সবার ঘর। ঘরে আর মাঝে মধ্যে বেজার সৃষ্টি হইতে, শুধু আমাদের আম গাছ এটা নিয়ে আম উঠলে পাশের ঘরে লাগুক, তখন বেজার সৃষ্টি হইতে। শোনেন এখানে রোজি, আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনাকে চুপচাপ বসে থাকলে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকলে শুনলে হবে না। না। আপনি ওনাকে জিজ্ঞেস করে করে কিছু বের করতে পারেন কিনা দেখেন, যে কাজটা আমি করতেছি। আপনি জিজ্ঞেস করেন, আর বাকি তথ্য কি মিলছে না মিলছে সেগুলো তো আমি আপনাকে পরে বলতেছি। জি। এখানে মিলছে বলেই উনি আসছে, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আপনার মেমোরি থেকে ওনাকে একসেপ্ট করার ব্যাপার আছে। জি সো আপনার ভিতরে আপনার তো অনেক কিছু মনে আছে, যে একটু আগে আপনি আমাকে শরীরের কোন একটা কাটা দাগ নিয়ে কিছু নিয়ে বলতেছিলেন, সেটা নিয়েও আপনি কিছু এখন পর্যন্ত বলেন নাই। সো ভিতর থেকে এগুলো আসতে হবে। উনি মনে করেন যে আপনি যাচাই করে নিচ্ছেন, তো আপনার যা ওনাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার পরে যদি আপনি বলেন না কোনো কিছু, আপনি যেটা করেন আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে এইটা কেমন ছিল, ওইটা কেমন ছিল, উনি যে উত্তরটা দিবে সেটা আপনার সাথে মেলে কিনা এটা দেখেন। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি, জি। তো জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি তো ছিলাম মামার কাছে, হুম। তো আমি কিভাবে যে ফুফু বললাম, ওনার কাছে গেলাম কিভাবে? এটা হইছে যখন আমরা এটা- মারা যাওয়ার পরে, হ্যাঁ। আমরা মারা যাওয়ার পরে যায় মার খালতো বোন, ফুফু না, আচ্ছা, মার খালতো বোনের বার নেওয়া হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে। তখন কইছে এখানে কদিন বেড়াইব, তো বেড়াইবার কথা কই নেওয়া হয়েছে। তো চট্টগ্রামে বলছে, কিন্তু আমার যে পুলিশের জিডিতে যেখান থেকে আমাকে পাওয়া গেছে, এটা তো যে আপনার বাসার থেকে বেশি দূরও না, কিন্তু আমি গলি ছিল বিদায় আমি যে যেতে পারি না, যেহেতু আমি ছোট। তো ওখান তো আপনার নোয়াখালীর ঠিকানা দেওয়া ছিল, যদি চট্টগ্রাম হয়ে থাকে তাহলে তো এটা চট্টগ্রামের ঠিকানা হবে। সেটাই তো আমাদের ব্যর্থটা। তো দুর্বল জায়গা তো আমার ফিতে। না, যেহেতু খালার বাড়িতে যে আমাকে মানে কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, তাহলে ওই জায়গাটার স্থান আপনি বললেন যে চট্টগ্রাম, কিন্তু আমার জিডি করে যে পাওয়া গেছে সেটা যে আমার নোয়াখালীতে। সেটা আমি বুঝাই। সেটা আপনার যদি চিটাগাং থেকে আসতে গেলে আগে ফেনী পড়বে, ফেনী পড়লে তারপর নোয়াখালী, তারপর কুমিল্লার পরে ঢাকা, এভাবে না। তো এতটুকু ডিফেন্স করে তো আমি চট্টগ্রাম থেকে নোয়াখালীতে আসতে পারি না, যেহেতু চিটাগাংয়ের পরে হবে ফেনী, তাহলে ঊর্ধ্ব হলে আমি ফেনীতে যাব, আমি তো আর নোয়াখালীতে যেতে পারবো না। আপনার জিডিতে কি লেখা ছিল? নোয়াখালীর ঠিকানা। এমন কি হতে পারে যে জিডিতে আপনাকে জিজ্ঞেস করছে আপনি নোয়াখালীর নাম বলছেন? না, মানে ওখানে একবার স্পষ্ট লেখা, এই বাচ্চাটা, যেহেতু আমি ছোট ছিলাম, হ্যাঁ। এই বাচ্চা আমার তো বললাম না, ওই যে মেলার ভিতরে হারাই গেছিলাম, তার চেয়ে বেশি ধাক্কা ধাক্কিতে একটা অন্য গলিতে চলে গেছি, যদি যে গলি থেকে বের হয়েছি ওই গলিতে ঢুকতাম তাহলে তারা আপনাকে পাওয়া গেছে নোয়াখালী থেকে? জি। নোয়াখালী থেকে আপনাকে চিটাগাংয়ে নিছে? হ্যাঁ, চিটাগাং। নোয়াখালী থেকে আপনাকে চিটাগাংয়ে কেন নিবে? চিটাগাং এতিমখানায় আমার জিটি করে ভর্তি করছে। এটা কি নোয়াখালী থেকে? নোয়াখালীতে কোনো এতিমখানা ছিল না? সেটা আমি বলতে পারবো না, আমি কখনো এইখানেও একটা প্রশ্ন মিস্ট্রি করিনি। থাকুক, এইখানেও একটা কোশ্চেন আছে, যে সেটা হচ্ছে নোয়াখালীতে পাওয়ার পরে চিটাগাংয়ে নিয়েছে, হতে পারে নোয়াখালী অধ্যুষিত ওই এলাকাতে যাদেরকে পাওয়া যায় তারা চিটাগাংয়ে নেয়, এটা একটা লজিক হতে পারে। হ্যাঁ। আরেকটা হতে পারে যে নোয়াখালীতেই ব্যবস্থা ছিল বা আশেপাশে কোথাও ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে আপনাকে নেয় নাই, হতে পারে। এটা আমি বলতেছি দুইটা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কেন নেয় নাই? এটা ওখানে প্রশ্ন করলে জানতে পারবো। এমনও এই জন্যই বলতেছি যে এমনও তো হতে পারে যে আপনাকে আসলে চিটাগাংই পাওয়া গেছে, হ্যাঁ, না চিটাগাং কিন্তু সেখানে হয়, সেই জন্যই বলতেছি আমি আপনাকে, হতে পারে। আমি বলতেছি না আপনার মেমোরিতে যেটা আছে সেটাই পারফেক্ট, এখানে আমরা যেহেতু মেমোরি নিয়ে কাজ করি, সেগুলো একটু ফ্লেক্সিবল হইতে হবে, হ্যাঁ। জি, জি। এটা আরেকটা যেটা হচ্ছে যে ধরেন আপনাকে পাওয়া গেল চিটাগাংয়ে, সেখানে চিটাগাংই রাখছে বা চিটাগাংয়ের আশেপাশে কোথাও থেকে পাওয়া গেছে, কিন্তু আপনি হয়তো নোয়াখালীতে বলেছেন, আপনার বাড়ি তো নোয়াখালীতে, বাড়ি নোয়াখালী।
এটা একটা ব্যাপার, কারণ হয়তো জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, সেখানে হয়তো আপনি নোয়াখালী বলেছেন, সেখানে হয়তো নোয়াখালীতে লিখেছে। এখন ওখানে যদি বলা থাকে যে না ওনাকে নোয়াখালীতেই পাওয়া গেছে, ওটাই লেখাছি, এই লেখার জায়গাটাতে আমি কিছু বলতে পারবো না, কারণ লেখা যা তাই। সেজন্য তো জিটিটা আমি জিডি ইজ নট ফ্যাক্ট, জিডি আপনি একটু পরে যাচাই করে নেবেন। আর আপনি আজকে সবচেয়ে বড় জিনিস যাচাই করবেন সেটা হচ্ছে মেমোরিতে আপনার কি কি আছে, স্মৃতিতে কি কি আছে। আমি মানে ওখানে লেখা আছে কাগজে স্পষ্ট, কারণ আমি নিজে পড়ছি, তো লেখা আছে যে এই বাচ্চাটার মুখে যা যা বলছে বয়ান আমি তাই লিখছি। তো এতিমখানায় আপনার হচ্ছে যে মুখের যে কথার রেকর্ডটাও দিছিল, কিন্তু রেকর্ডটা আমি কখনো শুনি নাই, দেখিও না, যেটা সত্যি নাই। আপনি এগুলো আরো পরে গিয়ে শুনেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা যখন হারায় যায়, এই হারায় যাওয়ার পরে একটা বাচ্চার মানসিক অবস্থা কি থাকে আর জিজ্ঞেস করলে সে কি বলতে পারে সেটা আপনি এখন জাজ করে নিন। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 6 বছর পড়ছে। তো ওই যদি হারায় গিয়ে যদি আল্লাহ না করে কোনো কারণে ওকে জিজ্ঞেস করে, ও তালগোল ঠিক রাখতে পারবে? আপনি বলেন। না, সো এগুলো অনেক পরের বিষয়। আপনি ওনাকে পরিবারের যে কোনো একজন ক্লু মনে করেন, ক্লু মনে করে আপনি ওকে জিজ্ঞেস করেন, যাচাই করেন। এটা আপনার জন্য একটা সুযোগ, যে সুযোগটা লাখ লাখ মানুষ করে দিছে। হ্যাঁ, বছর না, তখন আরো বেশি বয়স তখন আরো বেশি। কত বছর বয়স? ক্লাস 1 উঠতো তখন। না, আমি তো কোনো পড়াশোনা বন্ধুরা ক্লাস 1 উঠতো, স্কুলে ভর্তি হইতো। আর ভাই মিলন মিয়া নিত, না। তার লগে লই যেত, আবার আইতো। শোনেন, না জানা আপনি কিছু বলেন না, উনিও সব কনফিউজ হয়ে যাচ্ছে, আপনিও কনফিউজ হয়ে যাচ্ছেন। আমি তো সংসারটা তখন তো আমার মাধ্যমে চলতো। আমি দুই বোনই ক্লাস 1-এ পড়তো? না, আরেক না। বোনকে? আর বোনের যেটা বর্তমানে ওই বোনের ছবি বের করো একটু দেখি। আমি এগুলো সব দেখতেছি আপনাদের সামনে, একের পর এক আমি আনবো। আমি আগেই বলেছিলাম দিস ইজ ভেরি ক্রুশিয়াল এপিসোড। হ্যাঁ, আচ্ছা, এবং এটা রেজাল্ট কোন দিকে যাচ্ছে আমার আপনারা বুঝতেই মামারা পারছেন। যাবো তো একটা মানে বাসা, এরা ওর লগে যাইতো আর আইতো, আর মিলনও হয়তো সরাসরি হয়তো। বোনরা দেখলে চিনবেন? এখন বলতে পারবো না, ছোটবেলার যে ছবি হয় হয়তো চিনতেও পারি। কার জন্য ছোটবেলার ছবির কথা বলতেছিলা? ছোটবেলা না, ওনার 10 ছোটবেলা বছর আগের ছবি বোন আছে, রুবি সেটা যেটা, দাড়ি এর ছাড়া মুখ কেমন ছিল? ওটা বলতে মানে মনে আছে, মনে হয় যেন গায়ের রং ফর্সা, কিন্তু কেমন দুজনে তো ছোট ছোট ছিলাম, বলতে পারি। মার চুল এমনি কোকড়া ছিল, ফর্সা ছিল, এতটুকু মনে আছে। আর কোনো ঘটনা? আর ঘটনা বলতে ওনাকে জিজ্ঞেস যেহেতু করেন, হ্যাঁ। আমার আম্মা মারা যাওয়ার পর আমার কিন্তু আপনি বড় ভাই যদি হয়ে থাকেন, তো এক বাসা দিয়েছিলাম, আমি ওখানে মন বসে না দেখে ওখান থেকে কিন্তু চলে আসছিলাম। তা তারা কিন্তু ফোন দিয়ে মানে খবর দিয়ে পাঠায় পরে। এটা আপনি কেন ওনাকে বলে দিচ্ছেন? আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আপনি কোনো সবকিছু মানে প্রশ্নের উত্তর বলে দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে তো হলো না। আমি আপনাকে বারবার কি বোঝাচ্ছি, আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কোনো একটা বাসায় দিয়েছিলেন কিনা, তারপরে উনি ঘটনাটা বলুক, সেটা আপনার ভিতরে তো আছে, আপনি মিলানোর চেষ্টা করেন। এটা আমি বারবার বোঝাচ্ছি। আজকে আমি নিজেও টেম্পার লুজ করবো, বিকজ দ্য সিস্টেম ইজ নট ওয়ার্কিং। অ্যান্ড এটা হইতে পারে, মাথায় রাখতে হবে যে আমরা যা দেখি তার বাইরে অনেক কিছু হওয়ার সুযোগ আছে। এরা দিছে, আমি বলি, হ্যাঁ। এরা দিছে আমার হ্যাঁ মার খালতো বোনের খালতো ভাইয়ের বাসা। হ্যাঁ না, অরিজিনাল নানার বাড়ি থেকে, মানে বাড়িটা পাশাপাশি, বেশি দূরত্ব না, হয়তো 2-1 বাই গ্যাপ এখানে এখানে শহরে যেখানে বিল্ডিং গুলো পাশাপাশি না, এরকম পাশাপাশি। আর যে বলছে যে এতিমখানা, তখন এখানে মাছ দিয়ে এতিমখানা ওদেরই আছে, ওদেরই এখনো বর্তমানে 2টা এতিমখানা আছে, আর তখনও ছিল। এরকম আর কোনো ঘটনা আছে কিনা যেটা ছোটবেলায় ঘটছিল, ওনার মনে থাকতে পারে? মনে যে কোনো কিছু হইতে পারে। বোন কোন ভাই বোনকে নিয়ে? বোনের ভিতর কেউ কি কখনো হ্যাঁ বলেন না, আপনি আমাকে চিন্তা করেন না, আসে যেভাবে সেভাবে বলেন। মানে পানিতে পড়ছে কেন, মানে কে পড়ছিল? পানি মিটতে বোন বড়টাই হচ্ছে, ছোটটা না। না, ছোটটাই পড়ছে। রবি নানার বাড়িতে, মামার বাড়িতে গেছিল। তাহলে সেটা আমি হয়তো মনে নাই। আচ্ছা, হচ্ছে এভাবে বলেন। এভাবে আরো কি কি মনে আছে একটু জিজ্ঞেস করেন। আর কারণ আমি তো তখন সংসারের থেকে অনেক দূরত্বে। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। এই তো, আর তো স্যার মনে আমার পড়ছে বাবার না। সাথে আমার তখন থেকে মিলমিশ থাকতো না, এটা নিয়ে আমার মাধ্যমে করতে আমার বাবা। আচ্ছা, আপনার আমার যে মিজান বড় দুই ভাইয়ের ভিতরে যে সুপারির বাগান বললেন, আমার অনেক সুপারি গাছ আছে, তো বন্ধুদের নিয়ে সুপারি টুপারি চুরি করা বা এটা সুপারি চুরি করতাম, রাতে নারকেল চুরি, আমরা রাতে সিন্নি রাখতাম, রসে সিন্নি। হ্যাঁ, মিলছে। এরকম আরো অনেক কিছু মিলবে, জিজ্ঞেস করতে থাকেন। আমরা মিলে নারকেল হাঁটতাম, আবার আমাদের বাড়ি তখন আর মা থাকতো, খাওয়াইতাম। আর আমার তখন অসুস্থ আছিল না, সুস্থ আর ছিল। আমরা শুধু এটাই জিজ্ঞেস, যদি কেউ সরা জিনিস হয় তাহলে আমার এখানে ঢুকাইবেন, আর যদি সদ্ভাবে আনো তাহলে ঢুকাই। তা আমরা যেদিন আমি সরা আনতাম সেটা আমরা বাড়ি ঢুকাইতাম না। আর যে সময় সদ্ভাবে মনে করেন আপনি রস দিতেছেন, আমি চাউল দিতেছি, এইভাবে তাহলে বাড়িতে। ছোটবেলা আমরা যেসব করি পিকনিক টিকনিক, এটা মিলছে? হ্যাঁ, দেখেন আরো মিলবে, জিজ্ঞেস করতে থাকেন। আর কিছু মনে করেন? আর হলো আমাদের বাড়িতে কোনো কি পশু টশু মানে পালতো? হ্যাঁ, ছাগল গরু এগুলা পালিত। গরু তো না, ছাগল। ছাগল পালতাম, গরু তো আমাদের আসলে তখন। আমি তো দেখিনি। যদি মনে না থাকে তাহলে আপনি যদি সন্দেহ পোষণ করেন তাহলে প্রশ্নের উত্তর দিবেন না, যেটা আমি মনে করতে পারছি না, তাহলে ও কনফিউজ হয়ে যাবে আরো বেশি। হ্যাঁ, এটা করেন না, খুব টেকনিক্যাল আসলে। আর আমার বাবা মানে সংসারে দেখা যাচ্ছে কৃষি কাজ ছাড়া কি আর কোনো কাজ করতো?
রাত্রের বেলায় কোনো হ্যাঁ দাঁড়ান, রাতের বেলায় কোনো কাজ করতো? রাত্রেবেলা মাছ দেখতে শুধু হ্যাঁ কোচ দিয়ে ডালাশিয়ার করতে হয়। হ্যাঁ হ্যাঁ এটা মিলছে। মিলছে? এরকম আরো অনেক কিছু মিলবে। আর কি কোচ দিয়ে ডালাশিয়ার করার পরে আমার ভাই যে দুইজন আছে, দুইজনের মধ্যে কাউকে মারতো কিনা বাপে। এইটার কি ওরে ঘুম থেকে তুলে দেন, তারপরে আপনাদের দুই ভাই সামনে রেখে মারতেছে, ওকে মনে করতে পারবে? না, দিনে মারতো, রাত্রে মারতো না, দিনে মারতো। না এটা দিনেই বলতে মারতো? পারবেন না। এটা বলতে পারবেন না। বাপ কেমন ছিল এটা বলেন তো? আমার বাবা উঁচা লম্বা ছিল, কালো। মানুষ হিসেবে কেমন ছিল? কোনো ঘটনা আছে কিনা বাবার সঙ্গে? মানুষ হিসেবে এমনি আমাদের দুই বোনরাই তো বাড়ি থাকতাম, বড় মেজো ভাইটা মনে হ্যাঁ মেজো ভাই থাকতো, বড় ভাই থাকতো না। রাগ ছিল খুব, মানে আমার ছোট বোনটাকে বেশি ভালোবাসতো। আচ্ছা, আর বাপের সাথে কোনো ঘটনা আছে আপনার? বাপের সাথে ঘটনা বলতে তো বললাম না, সবসময় বাবা মানে ওই যে যখন একটু কথা বুঝ জ্ঞান হতো তো ওই যে বাবার নাম ভাই বোনের নাম এভাবে শিখাইতো, হাত ধরে হাঁটে নিয়ে যেত। এটা তো সব বাবাই করে। হ্যাঁ, শোনেন, এখানে আপনার এই ফ্যামিলি থেকে উনি ছাড়া আর কেউ আসে নাই, আসতে পারে নাই, সিচুয়েশন বিষয়টা এরকম। হ্যাঁ, এখন কি মনে হয় ওনাকে আপনার, যে উনি কি আপনার কেউ হতে পারে কিনা? এখন ঘটনার সাথে মিলছে, কিন্তু আমি যখন ছোটবেলায় ছিলাম যেরকম চেহারার আকৃতি গঠন ওরকম তো নাই। মানুষ পরিবর্তনশীল, এটা সবাই হয়ে থাকে। আমিও তো আগে অনেক ভালো ছিলাম, এখন আমিও তো না, কিছু বুঝেন না, আপনার মন থেকে কি আসছে এটা বলেন। এখন মন থেকে যেহেতু মিলছে হয়তো এখন হয়তো জায়গাতে আছেন আপনি। আচ্ছা, ভাই। এবার আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। আপনার বাবার নাম আপনি কি বলছিলেন? আবুল খায়ের, আপনার বাবার নাম কি বলেন? আবুল খায়ের। আপনার মায়ের নাম কি বলছিলেন? সালেহা খাতুন। আপনার মায়ের নাম কি? মায়ের নাম সালিয়া খাতুন, ওর উপর ছুটি বলাইতে ওর নাম। সুট্টি বলাই তো। আপনার ভাই বোন কতজন? আমরা মৃত বাদ দিয়ে? হ্যাঁ, 5 জন। 5 জন। নাম বলেন, সিরিয়ালি নাম বলেন। আমার নাম হচ্ছে মিজান। তারপর? আমার পিছনে যেটা আসলে তার নাম হচ্ছে মিলন। তারপর জন? তারপর যখন হচ্ছে রোজি, রুবির পরে হচ্ছে রুবেল। রুবেল। শাকিলটাকে? রুবেলের ডাক নাম, আসল নাম হচ্ছে শাকিল। হ্যাঁ, আর ডাক নাম হচ্ছে রুবেল। রুবেল। মিলছে? হ্যাঁ নাম মিলছে। নাম মিলছে। আচ্ছা দাঁড়ান, আপনাকে যে স্থান থেকে পাওয়া যায় সেই স্থানের নাম আপনি বলছেন জিডিতে লেখা ছিল আব্দুল্লাহ মিয়ার হাট, থানা সুধারাম, জেলা নোয়াখালী। জি স্যার। এই ঠিকানা কি আপনার চেনা আছে? এই যে সুধারাম, নোয়াখালী, আব্দুল্লাহ মিয়ার হাট, এটা কি, এটা কোন জায়গায় আপনার? আমাদের আব্দুল্লাহ মিয়ার হচ্ছে আমাদের বাজারটাই। বাজারটা আব্দুল মিয়ার হাট, আব্দুল্লাহ মিয়ার আর থানা সুধারাম, জেলা নোয়াখালী। নোয়াখালী। আপনি এবার, আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করি। যদি এই ঠিকানাতেই আপনাকে পাওয়া যায়, তাহলে পুলিশ আপনাকে বলতেছে যে জিডি করছে, জি তাহলে নিশ্চিতভাবে আপনার বাবার নাম মনে আছে, মায়ের নাম মনে আছে, ভাই বোনের নাম মনে আছে, পুলিশের কি জিডি করার কথা? পুলিশ তো আপনাকে এই ঠিকানায় নিয়ে গিয়ে দিয়ে দেওয়ার কথা ওইখানে। মানে পয়েন্টে আসেন। জি যদি আপনি ওই স্থান থেকেই পান, আব্দুল্লাহ মিয়ার হাট, থানা, এরকম নোয়াখালী সমস্ত কিছু, সেখানে আপনার বাবার নাম আপনার মনে আছে, এত বছর ধরে বাবার নাম তারা তখনও মনে ছিল, মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম আপনি যা বলছেন সবই মনে ছিল, জি তাহলে যদি সবকিছু মনে থাকে, ওই হাটেও তো জিজ্ঞেস করলেই তো পাওয়া যায় যে এই আবুল খায়ের বাড়ি কোন জায়গায়। বললাম তো, উনি কোনো যে 5 জনের কাছে জিজ্ঞেস করবে এই বাচ্চাটা কার, কি ভালো কি মন্দ, নিয়ে যায় থানা বসায় রাখলো। আপনাকে হাট থেকে নিছে? মানে ওই যে জায়গায় গোলাগুলি হয়েছিল ওই জায়গায় হারাই, মানে ভিড়ের ভিতর ধাক্কা খাই খাই অন্যদিকে চলে গেছি। তো পুলিশে আমারে বললো যে মনি তোমার নাম কি? তা আমি বললাম রোজি। তখন বলছিলাম কোথায় থেকে আসলে, তো বললাম আমি ফুপুর বাড়ি ছিলাম। গোলাগুলি টোলাগুলি হতো নাকি ভাই আপনাদের ওই এলাকায়? সন্ত্রাসী ছিল নাকি? না সন্ত্রাসী এই গোলাগুলি কিসের জন্য হয়েছিল? কিসের জন্য সেটা জানি, অনেক বড় মানে এলাকা জুড়ে হয়েছিল। এর চট্টগ্রাম দিছে, তখন রাজনীতির লোক আমি জড়িত, সেটা গোলাগুলি হতো। রাজনীতি ছাড়াও গোলাগুলি হতে পারে। আচ্ছা, ওটা অন্য হিসাব। গোলাগুলি দেখে আপনি হলো গোলাগুলি দেখে ওই ভিড়ের ভিতর সবাই দৌড়াদৌড়ি করতেছে, তো আমি আবার হচ্ছে যে ওই ভিড়ের ভিতর অন্য গলিতে চলে গেছি। তখন এক বৃদ্ধ রিক্সা চালক বললো যে কান্না করতেছি, চোখ ডলে। তো বলছে কান্না করছে, আমি বলতেছি আমি বাড়ি যাব, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। তো বলতেছে যে তা তোমার বাড়ি কোথায়? আমি জানি না, আমার ফুপুর কাছে ছিলাম। আমি ফুপুই বলছি, যেটা সত্যি। গ্রাম আব্দুল্লাহ মিয়ার হাট। আপনার গ্রামের নাম কি আব্দুল মিয়ার হাট? একটু আগে বাইরে আপনি কি বলতেছিলেন গ্রামের নাম? পূর্ব রাজুর্গা, মানে বাজারের নাম হচ্ছে না আব্দুল্লাহ মিয়ার হাট। হ্যাঁ, বাজারের নাম হচ্ছে আব্দুল্লাহ মিয়ার হাট, আর গ্রামের নাম হচ্ছে পূর্ব রাজুর্গা। পূর্ব রাজদুর্গা, রাজুর্গা, থানা সুধারাম, পোস্ট সুধারাম, জেলা নোয়াখালী। জেলা নোয়াখালী। তো এত বড় একটা ঠিকানা থাকার পরেও আপনার এতিমখানা থেকে ওরা কখনো যোগাযোগ করে নাই কেন? না ওরা করে নাই। আচ্ছা, আপনি যা বলছেন সেটা ওনার ঠিকানার সাথে মিলছে। আচ্ছা, ওই এলাকায় তার খালা বা ফুপুর বাসা ছিল। কার বাসা ছিল এই এলাকাতে? ওই এলাকা বলতে কোন এলাকা বোঝাচ্ছেন? এটা চিটাগং? না না, যেখানে হারাই গেছিলাম হ্যাঁ, ওখানে বলছে যে, তখন বলে তুমি কার কাছে ছিলাম? আমি ফুপুর কাছে ছিলাম। তো ফুপুর বাসা কোথায়? মানে আপনার কিন্তু আমাদের কোনো পুকুর বাসা নাই, ওখানে কোনো ফুপুর বাসা নাই? নোয়াখালী, এই কি বলে আপনার নোয়াখালীতে কোনো? চট্টগ্রামে। চট্টগ্রামে আছে। আপনি গুলাই ফেলছেন এই চিটাগং আর নোয়াখালী গুলাই ফেলছেন, আমার যেটা মনে হচ্ছে। এখানে এরাই ভুল করছে।
রাজ্য এখানে তারা জিডি করছে নোয়াখালী। হ্যাঁ, এটা 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 আমার মনে হচ্ছে, বাট আপনি যা বলবেন তাই, এখানে কিছু বলার নাই। ঠিক আছে, এটা গুলাই ফেলতেছেন। ফুপুর বাসা হচ্ছে চিটাগংয়ে, আবার বলতেছেন ওইখানে হচ্ছে ফুপুর বাসা ছিল, মানে যেখানে হারাই গেছিলাম মানে সেখানে ফুপুর বাসা। ওটা বললো যে এই যে ঠিকানাটা বললাম না, বলছে এর আশেপাশে ফুপুর বাসা হইতে পারে, জিডিতে এভাবে উল্লেখ করা ছিল। এই যে এইভাবে উল্লেখ করা ছিল, কিন্তু ফুপুর বাসা হচ্ছে চিটাগংয়ে। চিটাগংয়ে কোথায়? চিটাং কথা আমিও নিজেও জানি না, আমি যাই না। এখানে কি দিছিলেন ওরে কাজের জন্য? কি ওখানে দিছে আমার বাবা তখন আরো 6-7 মাস মারা যায় আমার আমার কাছে টাকার জন্য গেছে। ওর বাবাকে ফোনে কানেক্ট করো, টাকার জন্য তখন বলো যে আমরা একটু কথা বলবো। বলো স্যার কথা বলবে। হ্যাঁ, তোর মার খালতো বোনের বাসা দেওয়া হয়েছে। আচ্ছা আমার খালতো বোন। আচ্ছা, শোনেন, এবার যেটা হচ্ছে, তাহলে এই জায়গাটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে, আপনি বুঝতে পারতেছেন। জি। আচ্ছা, এবার আসেন, কাজে গরুর ফার্ম কার ছিল? এই ওই ফুপুর। ফুপুর গরু। আপনাদের ফুপুর কোনো গরুর ফার্ম আছে? আমাদের ফুফুর বলতে তো ফুফু নয় তো, তাহলে কে? একটু হইছে মানে আমাদের মামা হয়। আচ্ছা, মামার কি গরুর ফার্ম আছে? ফার্ম আছে। কাকে ওর বাসায় ওকে দিছিল কাজে দেওয়া হয়েছিল, এটা আপনার জানা নাই? কথা বলো, সমস্যা নেই, রিল্যাক্সলি কথা বলো। হ্যাঁ, দেওয়া হয়েছে আমার মামি আমার বলছে যে মানে যে ফার্স্টে বলছে আমার নানা, হুম, জাফর নানা গানা ফর নানা, ওই আমার খালতো বোন যেটা ওর বাপেরে আমরা নানা বলাইতাম। ওরা ঢুকতে নানা বাড়ি ঢুকতে ওদের বিল্ডিং একটু থাকেন, আপনি শোনেন কথাগুলো। যিনি বাবা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি আবুল খায়ের সাহেব বলছেন? জি, আমি এই যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড থেকে বলছি, আমি কিবরিয়া বলছি। আমরা যে একটা ভিডিও করেছিলাম আপনার মেয়েকে পাওয়ার ব্যাপারে, ভিডিওটা কি আপনি দেখেছেন? দেখছেন? এটা কি আপনার মেয়ে হতে পারে? আপনার মেয়ে? আপনি একদম নিশ্চিত এটা আপনার মেয়ে? আচ্ছা, খায়ের সাহেব আমাকে একটু বলেন, এই যে আপনার হচ্ছে মেয়েটাকে কোথায় দেওয়া হয়েছিল, কার বাসায় দেওয়া হয়েছিল যেখান থেকে হারিয়ে গেছে? আপনার তো জানা থাকার কথা। কোথায়? বুঝি নাই। এটা কোথায়? এটা কোন জেলায়? কোন জেলায় এটা? কার কাছে দিছিলেন? না, রোজে হারা গেছে সেটা ঠিক আছে, কিন্তু কার কাছে দিছিলেন? কথা ক্লিয়ার বুঝতে? ও, মামা নিয়ে গেছে। মামা তো দেখেন মিলে কিনা। আচ্ছা শোনেন, এই যে এদের কি কারো গরুর খামার ছিল? একটা মনে করতে পারছেন না উনি। আচ্ছা, আপনার এই মেয়ে থাকা অবস্থায় আপনি কি আর কাউকে আপনার ওই রোজি মনে করে আপনার বাড়িতে নিয়ে আসছেন বা পেলে পুষে বড় করছেন, এরকম ঘটনা কি ঘটছে? ওটা রোজি না? আচ্ছা, এই যে যাকে পেলে পুষে বড় করলেন তাকে কি মনে করে আপনার পরিবারে রাখছেন? আচ্ছা, ওনার অনেক বয়স হয়ে গেছে, আমি বুঝতে পারছি, যেটা কথা শুনে ঠিক মতো ক্লিয়ার বুঝতে পারছেন। আপনি আমাকে শুধু বলেন যে এটা আপনার মেয়ে না? আপনি দেখছেন ভিডিও? আপনার মেয়ে। আচ্ছা, আপনি আসেন নাই কেন মেয়েকে নিতে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার সঙ্গে পরে আবার যোগাযোগ করব। ঠিক আছে, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা আপনার বোন? হ্যাঁ, আমার বোন। আমার বোন শুধু হের আপনাকে তো দিয়ে দিয়েছে, এর কাছে আর একটা জিজ্ঞেস, হে মা মারা যাওয়ার পর এর কিছু কথা কি মনে আছে? বলেন তো, আপনি বলেন কিসের কথা মনে আছে, ওকে জিজ্ঞেস করেন। ও আচ্ছা, আমার সামনে। যেমন আমার যতটুকু মনে আছে, আমার মা মারা যাবার আগে আমার মা অনেক মেজদি হাসপাতালে ভর্তি ছিল, সদর হাসপাতালে দোতলাতে। আমার এতটুকু মনে আছে। আমার বাপে আমাদের ভাই বোন আমরা বড় ভাই মেজু ভাই হেরা বড় ছিল, আর আমরা ভাই বোন 3 জন খুব ছোট ছিলাম। ছোট যাওয়ার থাকা আমার ছোট ভাই আমার বাপে বুকের মধ্যে রাখছে, আমার কান্দে রাখছে, আমার বোনদের হাতে লই আমার বাপে হাসপাতাল যাইতো হয়তো, এতটুকু মনে আছে। ইয়ার পরে আমি কোরআনের ঈদ গনাই গেছে, তখন আর আমার বাপে পারেন না, এরা আর অর্থ গুলেন না, হে পারেন না। তখন যে আর বাপে হাসপাতাল থেকে আমার মারের নানার বাড়ির নিচে, নানার বাড়ির থেকে তখন আমার মাই হে জায়গাতেন কইছে নিজের বসিন্দার যাম। তারপরে আমার বাপে লই গেছে, নেওয়ার পরে ঈদের দিন রাতকে খালি আমার মা এতটুকু আমার স্মরণ আছে, আমরা ভাই বোন রে পাশে রাখছে। আমার বড় ভাই আমাদের পাশের রুমে শুয়ে রয়েছে, আর আমগো ভাই বোন 4 জন রে লই আমার বাপ আমার মা একসাথে শুইছে। আমার ছোট ভাই ছিল, যখন আমার মা মারা গেছে তখন আমার মার
এগুলো মনে আছে আপনার কিছু, উনি যেগুলো বললেন মারা এগুলো যাওয়ার মিল আছে, কিন্তু মা যে অসুস্থ হয়েছে এগুলো আমার মনে মাথায় কিছু নাই, না। এগুলো কিছু মাথায় নাই। মানে আমি বেশি মামার কাছে থাকতাম তো আমি জানতাম না। ঠিক আছে, আপনি হচ্ছেন রুবি তাই তো? রুবি, আমরা আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করবো। ঠিক আছে, হচ্ছে আমরা তাকে নিয়ে আসতে পারি না, করোনার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, মানুষের বিভিন্ন পরিস্থিতির মধ্যে থাকে। এখন আপনি বলেন আপনি কি করতে চান, এখন আমি তো আপনার মন থেকে কি বলতেছে এটা বলেন। এখন আমি ফ্যামিলি থেকে মন থেকে মানতেছি। মন থেকে মানতেছেন, আসলেই মানতেছেন? হ্যাঁ। না জোর করেন না, আরো সময় না, নেন। এখানে জোরের কোনো কিছু না, কারণ যেহেতু ঘটনা মিলছে, কিন্তু এটা সত্য ঘটনা না হলে তো আর হতো না, কারণ আমার ভিতরেটা তো আর আমি না বললে আরেকজন জানতে পারতো না। ঘটনা মিলছে, এখন সবারই ধরেন যে চেহারার গঠন সব পরিস্থিতি অন্যরকম হয়ে লক করে দেন আগে এটা। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, আমি আরো সময় দিব আপনাকে। হ্যাঁ এখনই সিদ্ধান্ত নিয়েন না। আচ্ছা আরিফ ভাই, আপনি আমাকে বলেন কার সঙ্গে কথা বলেছিলেন এখানে? দাঁড়ান, এটা হচ্ছে রিয়াদ ভাই। রিয়াটার ঘটনা কি? রিয়াদ ভাই হচ্ছে মূলত এই ভিডিওটা দেখছে, রুজিয়াপুর ভিডিওটা দেখছে। হ্যাঁ, কিন্তু কথা বলাটা আমার জন্য জরুরি কেন ওনার সঙ্গে? মানে সর্বপ্রথম কিন্তু মানে উনি কিন্তু আইডেন্টিফাই করছে যে এই মানে রুজি হচ্ছে হারানো রুজি। আচ্ছা, ইনি ফার্স্ট আইডেন্টিফাই করছে। আচ্ছা, উনি আছে ফোনে? আচ্ছা দেন, ওনাকে দেন, একটু দেন। আর একটা ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, ওই যে ওই রুজি আপুকে যখন নিয়ে আসছিল বাড়িতে, উনি কিন্তু কাউন্টার দিছিল যে এই রুজি সেই রুজি না। ইনি কাউন্টার দিছিল? আচ্ছা, মিজান ভাই এবং ওই ভদ্রলোকের মা এবং ওই ভদ্রলোক, এই তিনজন মিলে কাউন্টার দিছিল। দাঁড়ান দেখি। এই ভদ্রলোক কি হয় আপনার পরিচিত? মামাতো ভাই। আপন মামাতো ভাই? আপন না রে, সম্পর্কে মামাতো ভাই। কি নাম ওনার? রিয়াদ। রিয়াদ। আচ্ছা আমার ভাই যেটা হারানো গেছে, মাথা খারাপ হয়েছে, তার ছোট। জি, আসসালামু আলাইকুম রিয়াদ ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন? আমি কিবরিয়া বলছিলাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। আমি একটু কথা বলতেছি আপনার সঙ্গে এবং এটা ভিডিও হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের ভিডিওতে যাবে। হ্যাঁ, জি ভাই বল। আপনি এই ভিডিওটা কি আপনি প্রথম দেখেন ওই রোজিকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে? ভিডিওটা ওই যে আমাদের একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, আমরা ওই যে 2006 সালে যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছি আর কি। আচ্ছা, তো আমাদের স্কুল কেন্দ্রিক একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ। ওই গ্রুপে আমার এক বন্ধু দেলওয়ার রুবেল প্রবাসে থাকে মালয়েশিয়া। আচ্ছা, ও সেন্ড করেছে, করার পরে মানে লেখছে আর কি, এটা মনে হয় আমাদের এলাকার কেউ চিনিস। আচ্ছা, এরপর আমি দেখলাম ভিডিও। হ্যাঁ, ভিডিও দেখার ধরেন 2 মিনিটের ভিতরে আমি চিনছি। কিভাবে আপনি চিনলেন? আপনি জানলেন কি করে ওদের পরিবার সম্পর্কে? চিনছি বলতে আমাদের পাশাপাশি, কারণ আমার ঘর আর ওর ঘরের ভিতরে ধরেন 100 হাত ডিফারেন্স। ও আচ্ছা আচ্ছা। এরপরে দেখার পরে আমি কয়েকজনকে দেখাইছি, আমার আম্মা সহ ফ্যামিলিতে যারা আছে মুরব্বি আর কি, আচ্ছা, সবাই দেখাইছি। দেখার পরে তারা তো শনাক্ত করছে। আচ্ছা রিয়াদ ভাই, আপনি থাকেন কোথায়? আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী। আপনার ঠিকানাটা একটু বলেন আমাদেরকে। আমার ঠিকানা হচ্ছে কবিরহাট উপজেলা। হ্যাঁ, আর আমাদের গ্রামের নাম হচ্ছে পূর্ব রাজুরগাঁও। হ্যাঁ, আব্দুল্লাহ মিয়ার পোস্ট অফিস, আব্দুল্লাহ মিয়ার। আচ্ছা। আর আপনার সাবেকে ছিল আর কি, আমরা আগে ছিলাম এর ভিতরে ওই সুদেরাম থানার আওতায়। আচ্ছা, নোয়াখালী সুদেরাম থানার আওতায় ছিলাম। পরবর্তীতে এটা আপনার আচ্ছা রিয়াদ ভাই, আমি যেটা জানতে পারছি আমাদের আরিফ ভাইয়ের কাছ থেকে যে প্রথম পর্যায়ে ওর পরিবার এটা অ্যাকসেপ্ট করতে চায় নাই, কারণ ওইখানে একজনকে রোজি বলে বড় করা হয়েছে। তারপরে আপনারা নাকি এটা নিয়ে ফাইট করছেন। একটু ঘটনাটা বলেন তো। আমি ফাইট করছি বলতে আজ থেকে ধরেন 6 বছর আগে একটা মেয়ে আমাদের পাশের গ্রাম মানে পার্শ্ববর্তী এলাকাতে এসে আসার পরে কোনার বৈদ্য বা বিভিন্ন আঙ্গিকে ওরা শনাক্ত করছিল ওইটাই রবি। আর ওই বাড়িতে শুধু আমার আম্মা আর আমি বলছি যে না এটা রবি না, বা আরো 2 ছিল, ওনারা বলছে এটা রবি না, কারণ রবির ভাই বোন যারা ছিল বা আমরা তো চিনি, মানে চেহারার সাথে কারোর সাথে কারো মিল নাই। যে রবিটা আইছে ওই রবির সাথে কারোর সাথে কারো মিল নাই, রবির চেহারার সাথে ওদের সাথে মিল নাই। তারপরে এটা গ্রহণ করে নিচ্ছে, গরিব মানুষ, ও মেয়েও গরিব, মেয়েরও বাপ মা নাই, 3 মানুষ, সব মিলিয়ে আজকে প্রায় 6 বছরের মতন আপ ডাউন হতে সম্পর্ক আছে আর কি ওই রবির সাথে। আচ্ছা, পরে আমি ভিডিওটা দেখাইছি, ভিডিও দেখানোর পরে ওনারা মানে রাজি নাই। ধরো ওই যে রবির যে বোন আছে, ছোট বোন, রুবিটা আমার সাথে একরকম ফাইট করছে, বলছে না ভাই আমাকে বোন আমার কাছে আছে, আমরা পাইছি এই রুবি। এটা হ্যাঁ ওই রুবি। তো আমি বলছি ওরা তো আমার ছোট, আর এই রবিও কিন্তু আমার ছোট, আমার বয়সে ধরেন 4 বছর বা 5.5 বছরের মতো ছোট হবে। আমি বলছি আমার স্পষ্ট মনে আছে রবির চেহারা 100% এটাই রবি, এতে কোনো সন্দেহ নাই। এই মর্মে আর কি প্রায় ওই আরিফ ভাই জানে প্রায় 4-5 দিন যথেষ্ট পরিমাণ ফাইট করছি। করার পর অবশেষে উনার বাইরে দাঁড়িয়ে করাইছি। উনার ভাই কিন্তু প্রথমে দেখাতে চিনছে, শুধু উনার সৎমা আছে, ঘরে বাবা আছে, মুরব্বী মানুষ, বয়সে এগুলো ছিল না, উনারা একটু মানে ই করছে আর কি, মামলা করছে প্রথম। তারপরে ওনারা রাজি হয়েছে, সবাই রাজি হয়েছে। তারপর আমি রাজি করাইছি, আমি সহ যাওয়ার কথা। এখন
তো এলাকাতে আছে টুকটাক কাজ আছে তো। আচ্ছা এখন রিয়াদ ভাই, এই যে মেয়েটাকে পেলে পুষে ওনারা বড় করছে, এখন এই ভিডিও করার পরে তার উপরে কোনো ইম্প্যাক্ট, কোনো নেগেটিভ কোনো কিছু পড়বে কিনা? কারণ আমরা তো চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক। না ওইরকম কোনো কিছু পড়বে না। আর এটারে পেলে বুঝে বড় করে নাই তো। এও চাকরি করতো গার্মেন্টসে চাকরি করার পরে একটা ছেলের সাথে তার বিয়ে হয়েছে। ওই ছেলের বাড়ি আবার আমাদের কবিরাজ থানার আওতার ভিতরে। হ্যাঁ, না কিন্তু পরিচয়ের একটা ব্যাপার থাকে না, একটা মেয়ের পরিচয়ের ব্যাপার থাকে, সে পরিচয় তো ছিল এতদিন পর্যন্ত, এখন ওই পরিচয়ের জায়গাটা তো একটা অন্যরকম হয়ে গেল না? ওই মেয়েটার আবার কোনো সামাজিক সমস্যা হয় কিনা? না কোনো সমস্যা হবে না। আমি ওই মেয়ের সাথে কথা বলছি, আরিফ ভাইয়ের কথা বলছি। আমি ওই মেয়ের সামনে সরাসরি গেছি, ওরে বলছি তোর বাপ মার নাম জানো তুই? রায় আমরা কি বিয়ে ভাইয়ের অনুষ্ঠানের মাধ্যমে তোর এখানে হাজির করামু? রাইট। বললেন না ভাইয়া আমি কারো নাম জানি না, তবে এখন উনারা আমার বাপ মা উনারা আমার গ্রহণ করে নিতে, এখন আপনি কি করেন? এই মেয়েটার নাম সুমি। পরবর্তীতে এরা আমি কি করবো, উনিও তো মেয়ের জন্য ও মেয়েটার আসল নাম সুমি? হ্যাঁ আসল নাম সুমি। আর উনার ফ্যামিলিতে এটা ধরেন বাংলা সিনেমারাও হেরি করছে, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ওয়াইফ মারা দেবার পরে উনার এই যে বড় ছেলে ওই সময় বিয়ে শাদী করছে মারা বাবার কেন্দ্রিকে। এরপরে মেয়েটা কয়েকদিন ভালো ছিল, কাজ কাম করছে, পরে হারাই গেছে। এই মেয়েটাও হারাই গেছে। একটা ছেলে ছিল সাকিব, ওরে দিয়ে লেছে আপনার দত্তক দিয়ে দিচ্ছে। আচ্ছা, সবকিছু মিলে ওনার ফ্যামিলিটা খুব একটা মানে কি বলুন একদম লেজে কবর অবস্থা, আমি বুঝতে পারছি। হ্যাঁ এত কিছুর ভিতরে মানে এখন ওই মেয়েটারা চাইছে মানে পাওয়ার পরে একটু খুশি আর কি। এখন আমি বলছি কোনো সমস্যা হবে না। আবার ওই মেয়ের স্বামীও মারা গেছে, ওই সুমির। আর ওটা হ্যাঁ ওই সুমির স্বামীও মারা গেছে। মেয়ে একটা আছে, এবার মনে হয় নবমীতে আছে। যাই হোক, ওনার সামাজিকতার কথা যেন মাথায় থাকে। হ্যাঁ, আপনারা সবাই মিলে যত মুরব্বীরা আছেন। আমি তো আমাদের বাড়ির পাশে বলতে আমার পার্শ্ববর্তী বা এই রুগী থেকে শুরু করে রুগী থেকে শুরু করি এরা আমার হাতের উপরে বড় হয়েছে। আচ্ছা, ভালো সম্পর্ক। আর এখন যে সুমি যেটা আছে না, ওরাও দেখাশোনা এরাই করবো, আপ ডাউন থাকবো, সমস্যা নেই, কোনো ঝামেলা হবে না। ইনশাআল্লাহ ভাই, আপনার সাথে দরকার হলে পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করবো। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। এই ফোনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি যতটা প্রায়োরিটি দেই নাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। দাও ছবিগুলো দাও। আমরা এখানে একটু বলি দর্শক, ওনার বাবার ছবিটা আমাদের হাতে এসছে, ওনার ফুপুরও ছবি এসছে এই কথা বলার মাঝখানে, এবং এই ছবিগুলো আমরা একটু দেখাইতে চাই। আমি একটু দর্শককে দেখাই, তারপর আপনার হাতে আমি দিচ্ছি। এই হচ্ছে ওনার বাবা, এই হচ্ছে ওর ফুপু সহ ওর হচ্ছে হলো ওর বোন। এই দুইটা ছবি আপনি একটু দেখেন, আপনি চেনেন কিনা। ওনাকে ফার্স্টে দেখো, তারপরে বাবাকে দেখো। আপনি যখন বাবাকে করছিলেন তখন কি বাবার মুখে দাড়ি ছিল? না। তাহলে চেনা খুব মুশকিল হবে। দেখেন ভাইয়ের মুখে দাড়ি ছিল না। ভাইটা দেখেন, এটা পাশের জন্য হচ্ছে ফুপু। মনে নাই। বাবার ছবিটা একটু দেখো। মনে পড়ে? না স্যার। মনে পড়ে না। ঠিক আছে, দাড়ি ছাড়াও ছবিটা আপনি এখন বুঝতে পারছেন, পুরো সিনারিটা বুঝতে পারছেন, জি স্যার। সবকিছু জানছেন। আপনি এবার বলেন, যা বলবেন সেটাই। না আমি রাজি। রাজি বলতে কি এরা আপনার পরিবার? হ্যাঁ, জি। কেন মনে হচ্ছে এরা আপনার পরিবার? কারণ ঘটনার সাথে সম্পূর্ণ মিলছে, কিন্তু মানুষ বয়সের সাথে চেহারার পরিবর্তন। চেহারা বাদ দেন, আমি যে পরিস্থিতি আপনার ফ্যামিলির তুলে ধরলাম এখানে, এই পরিস্থিতিতে আপনার পরিবার পেয়ে আপনি খুশি? জি স্যার। কেন খুশি? কারণ একটা মানুষের সবচেয়ে বড় জিনিস হলো জীবনে পরিচয় দরকার। মানুষের আর্থিক অবস্থা যাই হোক, জীবন চলতে গেলে পরিচয় দরকার আছে। এরপরে যদি একটা পরিবার আসে আপনাকে যদি দাবি করে, ধরেন এখান থেকে অনেক কিছু এরকম মিলছে, তাহলে কি করবেন? না, তা তো কখনো হবে না, সত্য আর মিলে না। আমি আপনাদেরকে পরামর্শ দেবো, যেহেতু জিডি হয়েছে, যেহেতু একটা প্রতিষ্ঠানের আন্ডারে ছিলেন, জীবনের সুযোগ আছে, নিকটস্থ থানায় গিয়ে ডিএনএ টেস্ট করে ফেলা। আপনার ভাইয়ের হোক, বাবার হোক, বা যারই হোক না কেন, সাথে আপনারও একটা ডিএনএ টেস্ট করে নেবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বোনরে আপনারা পাইছেন, আপনি বড় ভাই, বাবার পরে হচ্ছে অভিভাবকের জায়গায় আপনি। আপনার বাবা ফোনে কথা বলছে, সেও স্টেটমেন্ট দিচ্ছে সে তার মেয়ে। এখন চিন্তা কি আপনার বোনকে নিয়ে চিন্তা কি? ওর তো সংসার আছে, সমস্ত কিছু সারা বিশ্বে দেখবে। হ্যাঁ, বাবা পরিচয় নিলেও যে দূরত্ব নেবে, দূরত্বের শেষে এটা এলাও হবে না। সেটা আপনি নেগেটিভ কিছু বলেন না, আপনি বলেন। আমি যেটা বাস্তবটাই, আপনি কি করবেন এটা বলেন। আমারটা আমি আগেও বলছি যে আমার বোন, আমি যদি এক মুঠ খাই আমার বোন এক মুঠ খাইবে, আমি মুখে থাকলে আমার বোন উভয় থাকবে আমার কাছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অনেক দিন পরে আমার জন্য খুব ক্রুশিয়াল একটা এপিসোড ছিল। আমি শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিং করতে চাই এইভাবে, যে ও যে কথাটা বলেছে যে শিকড়ের পরিচয়টা খুব জরুরি। পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যায়, কোনো মানুষকে জাজমেন্টে নিব না। আমরা এখানে দেখাতে চাই না যে সে হারিয়ে গিয়েছিল, এমন একটা জায়গাতে খাইছে অসাধারণ একটা ফ্যামিলি সে তার জন্য উপস্থিত হয়েছে, অসাধারণ ইনোসেন্স, লাইক সব কিছু আছে, সব কিছু তাদের লাইফে কোনো কমপ্লেক্সিটি নাই, ফেয়ারি টেলের মতো স্টোরি। নো, লাইফ ইজ নট লাইক দ্যাট। লাইফ ইজ রিয়েলি
হার্ড এবং এটাকে আপনার ফেস করতে হবে। তো সেই জায়গাটা থেকে ও যা পেয়েছে, শিকড়ের সন্ধান আমরা নিয়ে এসে দিয়েছি। সেই শিকড়টা কতটা বিধ্বস্ত, সেই শিকড়টা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না, সেটা ওর জায়গা থেকে ও অ্যান্সার দিয়ে দিয়েছে। এখন বাকি বিষয়টা সময়ই বলে দিবে। হ্যাঁ, এটাও আমাদের সফল পর্ব। যে অনুভূতিটা আপনার হচ্ছে সেই অনুভূতিটা আমারও হচ্ছে। তবে আপনি খুশি কিনা এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই। আপনি হ্যাঁ, পরিচয় খুঁজছিলেন, আমি পরিচয়ের এনে দিয়েছি এবং আপনি সেটা অ্যাকসেপ্ট করেছেন। আমি পরিচয়টা পেয়ে খুব খুশি, কারণ আমার জীবনে এই পরিচয়টা পাওয়ার খুব দরকার ছিল। যখন আমি আপনার এই প্রোগ্রামের বা আপনার এই আপন ঠিকানার মানে পাইছি, আমি এই অ্যান্ড্রয়েড ফোন কিনে আপনার সাথে অ্যাড হয়ে যেভাবে হোক যা করা লাগে আমি করছি। কারণ আমার জীবন যা গেছে, আমি অনেক কষ্টের সাথে সংগ্রাম করছি, চেষ্টা করছি, যা পৃথিবীর বুকে কোনো সিনেমা বলেন, কোনো ইতিহাস বলেন বলার মতো না। আমি অনেক কষ্ট এখনো সব সংসার জীবন আমি এখন সংগ্রাম করতেছি। তো আমি অনেক খুশি, কারণ আমি যেদিন থেকে এই ভাই বলবো না স্যার বলবো, আমার এখন ভাই ভাই সবাই ভাই আমরা। এই ভাই যেদিন আমাকে পরের দিন বললো যে আপনার একটা ফ্যামিলি পাওয়া গেছে, সিলেক্ট করছি, আপনি এমনি কোনো কমেন্ট করেন না, আমি সেদিন থেকে বলে আল্লাহ, আমি আল্লাহর কাছে বলছি যদি আমার খুব শীঘ্রই মৃত্যু দাও, আমার পরিবার মিলাই দিও। তারপর যখন আমি ওনার থেকে শুনছি, আমার ভিতরে মানে আমি হাদিস কিতাব কোরআন শরীফ এখানে আমার আল্লাহর নামতে বললাম, আমি খালি পরীক্ষাটুক দিনে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম কোরআন পড়ি, আমি বাংলা অর্থ প্রায় অধিকাংশ সূরারই জানি আলহামদুলিল্লাহ। তো আমি কোরআন শরীফে পড়ছি যে একটা মা যদি পজিটিভ হয়, তার সন্তান পজিটিভ, তা আমার জীবন থেকে আমি আপনার মতো লোককে দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে। আমি জানি না আপনার মা বেঁচে আছে আমার মা বেঁচে আছে। আর আপনার মাকে আমার খুব দেখার ইচ্ছে যে এরকম একটা সন্তানকে আল্লাহর যেন সে জীবন পর্যন্ত না, 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 রাখে। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আমারও জীবনে অনেক ভুল আছে। না না, ওরকম না, কিছু না। আমি একটু কারণ আপনার মতো মানুষের উচিত নাই, আমি আছি আমার পরিবার পাইছি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে যার দিয়ে হয়তো করাইছেন। জি। কথাটা বলার মতো কষ্ট যে আমার ভিতর কতটা হাহাকার, আমার জীবনে আমি কিছু পাওয়ার আশা নাই যে আমার পরিবার পাইলে যে আমাকে এটা দিবে সেটা দিবে, আমার কিচ্ছু আশা নেই। কিন্তু আমি মানুষকে বলতে চাই যে আমরা হয়তো পরিস্থিতি শিকার হয়ে হারাই যায়, হয়তো এই ভিডিওটা আপনারা পুরো বেশি দেখবে। কোনো মা বোনকে বলি, আমার মতো হয়তো অন্য বোন আছে ভাই আছে, আপনারা দয়া করে কারোকে শত ভুল হলো জারুস কথাটা বলেন না, কারণ তাদের এই কথাটা যে কতটা এফেক্ট হয় সেটা আমি জ্বলন্ত প্রমাণ। আমার লাইফটা শেষ হয়ে গেছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আর আমি যেহেতু এখানে আসছি, সরকারের অনেক অনুমোদন দেখছি, আমি সরকারের কাছে রিকোয়েস্ট করি যাতে আপনার এই পর্যায়ে যেন পুরো বাংলাদেশে ছড়ায়, কারণ আমি যে এতিমখানা আলহামদুলিল্লাহ, ছিলাম আলহামদুলিল্লাহ। ওখানে অনেক বোনেরা আছে, তারা ইনশাআল্লাহ আমরা family কাজ করব, দেখতে হারাই ইনশাআল্লাহ আমরা গেছে। কাজ করব, তারা রোজি। যাতে আপনার সন্ধানটা পায়, ইনশাআল্লাহ। সরকার যাতে আপনার এই জিনিসটা আর প্রচার করতে পারে। ঠিক আছে রোজি, আমি আমি নিজের ব্যক্তিগত দিকে এটা রিকোয়েস্ট জি করলাম। জি রোজি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে 5th পর্বটা তেমন একটা প্রয়োজন নাই, কারণ পরিবার থেকে ওই আসতে পারছে, ওর বড় ভাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটা অনেক বড় হয়েছে। যারা দেখবেন তাদের ধৈর্যচ্যুতি হতে পারে এবং অনেকেই কোশ্চেন করতে পারেন যে এত বড় না করে এটাকে কেটে করে ছোট করা যায় কিনা। আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই যে আসলে ভিডিওটা ছোট করা যায়, চাইলে আমি করতে পারি। কেটে করে ছোট করলে আসলে এটা ভিডিওটার অথেন্টিসিটি নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি একেবারে অরিজিনালি যেভাবে আছে সেভাবে আমরা এখানে যাতে করে উপস্থাপন করি।